প্রথমেই জানাই ধন্যবাদ আমার এই ক্লাসটাকে বেছে নেওয়ার জন্য। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব খুব সহজে যেন ভালোভাবে বোঝাতে পারি, খুব সহজে যেন বোঝাতে পারি। আজকে সেই প্রস্তুতি নিয়েই এসছি যাতে সমস্ত বিষয়গুলো খুব সহজে এবং আমি সময় দিয়ে এবং খুঁটে খুঁটে একদম ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। অন্যদিন যতটা ফাস্টলি বোঝায় আজকে একটু ফাস্টলি অবভিয়াসলি তাড়াতাড়ি বোঝাতে হবেই, কিন্তু তার সাথে সাথে আমি চেষ্টা করব যে যতটা ডিটেল বোঝানো যায়, ঠিক আছে, যতটা টুকরো টুকরো করে বোঝানো যায়, যতটা হাত দিয়ে দিয়ে অংশ প্রত্যেকটা খণ্ড খণ্ডকে আঙুল দিয়ে বোঝানো যায়, সেই চেষ্টা থাকবে আমার আজকে। প্রথমেই শুরু করার আগে পুরো ইনফরমেশান বা ক্লাসের মধ্যে ঢোকার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। তা হলো আমরা যেভাবে পড়াশুনো করি, যে একটা সহায়িকা বা একটা স্কুল থেকে বা টিউশন থেকে কোনো নোটস দিয়ে দিয়েছেন টিচার, সেই নোটস দেখে আমরা পড়ছি। আমরা যদি মানে নোটস দেখে পড়া অবশ্যই উচিত, কিন্তু সেই নোটসটা যেন আগে আমার বোঝা উচিত, আমার বোঝা আগে দরকার। যদি না বুঝে মুখস্থ করি তাহলে কিন্তু ওটা বাজে। আমি আশা করব তোমরা বুঝে মুখস্থ করছো। যারা ওই যে একটা প্রশ্ন দিচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজে মুখস্থ করছে, এইভাবে যারা পড়ছে, যে প্রশ্ন উত্তর এইভাবে যে টেকনিকে যারা পড়ছে না, তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করছে, কিন্তু সেই পরিশ্রমের ফল কিন্তু থাকছে না। আমরা একটু অন্যভাবে পরিশ্রম করবো, আমরা একটু বুঝবো, বুঝে নিয়ে পড়বো, বুঝে নিয়ে পড়ার পরে তারপরে প্রশ্ন উত্তর দেখব। পরিশ্রম হবে ঠিকই, কিন্তু আমাদের ওই যে জিনিসগুলো পড়বো না, সেগুলো মাথার মধ্যে থাকবে বহুদিন। অত সহজে তুমি ভুলবে না, কারণ সেই কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে। আর ওরা বা যে সমস্ত ছেলেমেয়েরা ওইভাবে পড়ছে, অর্থাৎ ওই প্রশ্ন উত্তর এইভাবে যারা পড়ছে না, তাদের মাথায় কিন্তু বেশি দিন ওটা থাকবে না। হয়তো পরীক্ষার সময় লিখে দিয়ে আসলো, কিন্তু মনে কিন্তু বেশি দিন থাকবে না। তার মানে তার কিছু শেখা হলো না। আমাদের এই আশেপাশে মানুষজন জিজ্ঞাসা করে পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, কিন্তু জিজ্ঞাসা করে না কিন্তু যে তুমি কতটা শিখেছো। আমি চাইবো যে তুমি যেন শেখো, শিখে তারপরে নাম্বার পাও। না শিখে নাম্বার পেয়ে লাভ হবে না, বরঞ্চ আরও খারাপ হবে। কারণ পরবর্তীকালে গিয়ে আবার চাকরির সময় গিয়ে ওইভাবে রাট্টা মারবে, তো রাট্টা মেরে তো লাভ হবে না। ওইভাবে মুখস্থ বিদ্যা আন্তাপড়া মুখস্থ, মানে একদম অজ্ঞানের চোখ বুজে মুখস্থ করে চলে যাচ্ছি, খুব বাজে উপায়। আমি চাইবো যে এই উপায়টা ছেড়ে দিয়ে একটু বুঝে পড়া শুরু করো। হয়তো এই ক্লাসটা, তুমি যে ক্লাসে এখন পড়ছো সেই ক্লাসটা তোমার শেষ পর্যায়ে, তো এই শেষ পর্যায়ে যে কটা অংশ তুমি পড়বে সেটাই যেন ভালোভাবে হয়, এবং পরের বছরের শুরু থেকেই যেন সব কিছু বুঝে পড়া শুরু হয়। তার জন্য যে কোনো টিচার খুঁজে নাও, সেটা তোমার বাড়ির পাশের টিচার হতে পারে, অনলাইন টিচার হতে পারে, যে কেউ খুঁজে নাও। খুঁজে নিয়ে যার পড়ানো তোমার ভালো লাগছে, তুমি যার পড়া বুঝতে পারছো, তার ক্লাসগুলো করো। এর আগে একটা ক্লাস আমাদের হয়ে গেছে, যে ক্লাসের মধ্যে দ্রুতি, বেগ, স্মরণ, অতিক্রান্ত দূরত্ব ইত্যাদি এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হয়তো সেই সমস্ত বিষয়ে ডিটেল আলোচনা করবো না, কিন্তু ওই যে সমীকরণগুলো তৈরি হয়েছিল না, সেই সমীকরণ দিয়ে আজকে কিছু ম্যাথস করব, ছোটোখাটো একটা দুটো করে ম্যাথস করবো। এবং আজকের যে ক্লাসটা হবে খুব গুরুত্বপূর্ণ, খুব শেখার জায়গা। আমরা সূত্রের প্রমাণ দেখব। তো মোট কথা, অঙ্কের থেকে যে ভয়, অর্থাৎ বিজ্ঞানের অঙ্কের, অনেকে বলে যে বিজ্ঞানে অঙ্ক আসে না, ভুল কথা। বিজ্ঞানে অঙ্কর অত গুরুত্ব নেই, ভুল কথা। আজকে দেখবো অঙ্ক করানো হবে বিজ্ঞানের, এবং বিজ্ঞানের অঙ্কের সাথে সাথে কিভাবে সূত্রের প্রমাণ হচ্ছে সেটা দেখাবো। মোট কথা ক্লাসটা হবে খুব ভালো। শুরু করছি। প্রথমে যেটা আছে লেখা, তরণ আর মন্দন, এটা দুই ভাই। আচ্ছা ভাই বাদ দাও, তরণ আর মন্দন হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা জোড়ায় থাকে। আবার ওইদিকে যেরকম স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব, এদেরকে বলেছিলাম দুজন একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে সেই সময় বলিনি, জোড়ায় থাকে বলেছি, এখন বলে দিলাম ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কে ওদিকে অতিক্রান্ত দূরত্ব ছিল আর স্মরণ ছিল, এরা দুজন একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বা বিয়ে করে দাও, বিয়েই হয়ে গেছে ধরে নাও, ওদের হচ্ছে স্বামী স্ত্রী। তারপরে যেটা ছিল বেগ আর হচ্ছে দ্রুতি, এরা হলো একে অপরের মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এবং আজকের যেটা টপিকটা হচ্ছে তরণ আর মন্দন, এরা হচ্ছে একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তোমার ইচ্ছা মতন যাকে ইচ্ছা গার্লফ্রেন্ড, যাকে ইচ্ছা বয়ফ্রেন্ড বানিয়ে নাও। মোট কথা এরা একে অপরের মানে একটা কাপল, ঠিক আছে। এইবার শুরু করব ত্বরণ সম্পর্কে। ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন, মন্দনের ইংরেজি হচ্ছে রিটার্ডেশন। তো রিটার্ডেশন আর অ্যাক্সেলারেশন সম্পর্কে আমাদের জানতে হবে। ত্বরণকে একদম সহজে বলি, এই সমস্ত বইয়ের ভাষা আগে না বুঝে আগে সহজ প্র্যাকটিক্যাল বুঝি। ধরো তুমি বাইকে করে যাচ্ছ,
বাইকে করে যাচ্ছ বা গাড়িতে করে 4 চাকায় করেই যাচ্ছ, বা আমাদের সব থেকে ভালো একটা বন্ধু যেটা হচ্ছে সাইকেল। সাইকেল চালাতে পারো তো? আমি আশা করছি পারো। তো সাইকেল নিয়ে দেখালো যাচ্ছি, তো তুমি সিম্পল একটা গতিতে চলছো, তোমার ইচ্ছা হলো যে সাইকেলটাকে যেন একটু সাইকেলের গতিটা বাড়িয়ে দাও। তো যেই তুমি মনে করলে এবং সাথে সাথে তুমি ওই 3-4 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে তোমার সাইকেলের গতিটাকে তুমি প্যাডেলটা তাড়াতাড়ি চালানো শুরু করলে এবং সাইকেলের গতি বেড়ে গেল। এই যে অল্প সময়ের মধ্যে হঠাৎ করে গতি বেড়ে যাওয়া না, অর্থাৎ হঠাৎ করে বেগ বেড়ে যাচ্ছে বা আমাদের রানিং করছি গাড়িটা, এটাকেই ত্বরণ বলা হয়। বলছে একক সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। হার মানেই একটা কথা মাথায় রাখবে যে যখনই এরকম কোনো বাক্যের মধ্যে কোনো একটা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের মধ্যে বলবে কোনো একটা সংজ্ঞার মধ্যে যখন পাবে হার কথাটা বলা মানেই বুঝতে হবে যে ভাগে 1/2 এইভাবে লিখি না, তো এই ভাগে নিচে আমাদের সবসময় সময়কে রাখতে হবে। তো এখানে বলছে একক সময়, অর্থাৎ 1 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, 1 ঘন্টা হোক, অর্থাৎ তুরন্ত একটা টাইম আমরা মূলত অল্প সময়ের মধ্যে বলতে পারি, অর্থাৎ 1 মিনিট বা 1 সেকেন্ডে বা 1 মিনিটের মধ্যে আমাদের যে বেগটা, কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধি ঘটাচ্ছি, সেই বৃদ্ধি ঘটানোর ঘটনাকেই বলা হচ্ছে ত্বরণ। অর্থাৎ এর সমীকরণটা কি হবে? ত্বরণের সমীকরণ বেগের বৃদ্ধি বাই সময়, বেগের বৃদ্ধি বাই সময়, এটা হলো ত্বরণের সমীকরণ। এই সমীকরণ দেখেই আমরা কিন্তু সংজ্ঞা বলে দিতে পারবো। অর্থাৎ একক সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। হার কথাটা থাকলেই মনে করবে যে সময়কে এভাবে ভাগে লেখা আছে, সময়কে ভাগে লেখা আছে, এটা হলো ত্বরণ। আর মন্দন হচ্ছে তার বিপরীত। ত্বরণে বেগ বাড়ে, বেগ বৃদ্ধি ঘটে, তুরন্ত বেগ বৃদ্ধি ঘটছে। দেখো তুমি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য তুমি কিছুটা দূর গেলে, একটা সিম্পল গতিতে গেলে, দেখালো 20 কিলোমিটার পার আওয়ারে তুমি যাচ্ছ বাইকে করে বা গাড়িতে করে, 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছ। হঠাৎ করে তোমার ইচ্ছা হলো যে আমি এতটা ধীরে গেলে আমি পৌঁছাতে পারবো না, অনেক টাইম বেশি লাগবে। হঠাৎ করে তুমি 60 কিলোমিটার পার আওয়ারে বেগটা বাড়ানোর জন্য বেগ বাড়ালে, তো ওই যে ঘটনা, ওই ঘটনাকে ত্বরণ বলা হয়, ওই ঘটনাকে ত্বরণ বলা হয় বা অ্যাক্সেলারেশন। আর মন্দন কি? মন্দন আগে প্র্যাকটিক্যাল বোঝাই। মন্দন হচ্ছে ধরো তোমার গাড়িতে, তোমার গাড়ির বেশ ভালো স্পিড আছে, তোমার সামনে কোনো একটা মানুষ চলে আসলো, সামনে একটা মানুষ চলে আসলো, বাচ্চা চলে আসলো, গাড়ি ঘোড়া চলে আসলো, যাই হোক, বাম্পার চলে আসলো, যাই হোক, কিছু একটা চলে আসলো, তোমার বেগ সাথে সাথে কমানোর ইচ্ছা বা কমাতে হবে। এই যে তুরন্ত 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে তুমি যে বেগটা কমাচ্ছ, এই ঘটনাকেই মন্দন বলে, অর্থাৎ বেগ হ্রাস ঘটাচ্ছ। তো এখানে মন্দনের ক্ষেত্রে তাই বলা হচ্ছে একক সময়ে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে, অর্থাৎ বেগ হ্রাস ঘটাচ্ছে, অর্থাৎ কমাচ্ছে। হ্রাস মানে কমানো। আর এখানে বলা হয়েছিল বৃদ্ধি, ত্বরণের ক্ষেত্রে বৃদ্ধি, মন্দনের ক্ষেত্রে হ্রাস। তো বেগ হ্রাসের হারকে, এখানেও হার আছে, তার মানে ভাগে হবে সময়, তো বেগ হ্রাসের হারকে বলা হচ্ছে মন্দন। উপরে তাহলে কি লিখবো? বেগের হ্রাস। ঠিক আছে, এটা হলো আমাদের মন্দনের সমীকরণ। তো মন্দন সম্পর্কে আমরা পরে বলবো, এইটুকু শুধু ডিফারেন্স জানলাম। আগে ত্বরণ সম্পর্কে জেনে নিই, তারপরে মন্দনের মধ্যে যাব। তো প্রথমত যেটা ত্বরণ সম্পর্কে বলা হলো সমীকরণ আর সংজ্ঞা, ঠিক আছে। এইবার আমাদের একক সম্পর্কে জানতে হবে। ত্বরণের যে সমীকরণ সেটা লিখে নিয়েছি, ত্বরণ সমান সমান বেগের বৃদ্ধি বাই সময়, তাই তো হয়, তাই তো লিখে নিয়েছি। এবার আমরা ত্বরণের এসআই একক বের করব। ত্বরণের এসআই একক বের করতে চাইছি। তা এসআই একক কিভাবে বের করব? একটা কথা মাথায় রাখবে, ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন, তাই ত্বরণকে আমরা শর্টকাটে এ দ্বারা লিখতে পারি, স্মল এ। ওকে, তা ত্বরণকে আমি এখানটায় ত্বরণ না লিখে এ লিখছি, কারণ আমার জায়গা তো শর্ট, আমি কম জায়গার মধ্যে যেহেতু এই জায়গাটা লেখালেখি করছি, তার জন্য আমি এ বলে লিখছি, যাতে শর্টকাটের মধ্যে অল্প জায়গার মধ্যে যাতে লেখাটা কমপ্লিট করতে পারি। তো এখানে কি আছে? ত্বরণ সমান সমান বেগের বৃদ্ধি বাই সময়। এখানটায় কার বৃদ্ধির কথা বলেছে? বেগের বৃদ্ধি, তার মানে এখানে বেগের কথা আসছে। যেহেতু এই বাই চিহ্নের মানে এই দাগের উপরে আছে বেগ, তাই বেগের এসআই এককটা আমরা এখানটায় লিখব এবং সময়ের যে এসআই একক সেটা আমরা নিচে লিখব, তাহলেই আমাদের একক বেরিয়ে যাবে, এসআই একক বেরোবে। যেহেতু আমরা এসআই একক বের করতে চাইছি, তাই বেগের এসআই একক লিখব। আমরা যেহেতু ত্বরণের এসআই একক বের করতে চাইছি, তাই বেগের এসআই একক এখানটায় লিখব এবং সময়েরও এসআই একক এখানটায় লিখব।
যদি আমরা সিজিএস একক বের করতে চাইতাম তখন আমরা সিজিএস এককটা লিখতাম, কার? বেগের। ওকে, তো এখানটা বেগের আমাদের এসআই একক কি? বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে আমরা এইভাবে লিখি মিটার পার সেকেন্ড, এইভাবে লিখি তো মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড মানে কিন্তু মিটার বাই সেকেন্ড আছে। কিভাবে আছে? মিটার পার সেকেন্ড মানে কি? মিটার বাই সেকেন্ড। এটাকে শর্টকাটে লেখা হয়েছে যে এম বাই এসই, এসইসি, এইটাকেই এইভাবে লেখা হয়েছে এম পার এসইসি। তো বেগের এসআই একক কি লিখলাম? মিটার পার সেকেন্ড, হলো এটুকু। এবার সময়ের যে একক সেটা আমরা নিচে লিখবো। সময়ের একক কি? সেকেন্ড হয়, এসইসি, লিখলাম সেকেন্ড। তাহলে এই জায়গাটা যেটা হলো সেটা কি হলো? মিটার বাই সেকেন্ড, তার বাই দিয়ে আবার সেকেন্ড। এটাকে যদি আমরা বলি তাহলে কেমনভাবে লেখা হয়েছে? মিটার বাই সেকেন্ড ভাগ দিয়ে সেকেন্ড। এটা তো ভাগ আকারে আছে সেকেন্ডটা, ভাগ দিয়ে সেকেন্ড। এবার দেখো ভালো করে এই জায়গাটা বোঝো, এই ভাগ তো আছে ভালো কথা, এই সেকেন্ডের নিচে কিছু নেই মানে এক আছে, সেকেন্ডের নিচে কিছু নেই মানে এক আছে। এবার এখানটায় তো ভাগ চিহ্ন আছে, আমরা এর পরের স্টেপে গুণ চিহ্ন আনবো, গুণ চিহ্ন আনবো। তাহলে মিটার এই পাশে যেরকম যেটুকু অংশ আছে ওইটুকু ওর মতো বসবে, মিটার বাই সেকেন্ড। আর এই ভাগের জায়গায় আমি গুণ চিহ্ন আনছি, তার জন্য গুণ চিহ্ন বসালাম। গুণ চিহ্ন আসার সাথে মাথায় রাখতে হবে যে যেই আমি গুণ চিহ্ন আনবো সেই এই যে সেকেন্ড বাই ওয়ান আছে বা যেটাই থাকুক না কেন উল্টে যায়, এটা উল্টে যায়। সেকেন্ড বাই ওয়ান আছে তো এটা ওয়ান বাই সেকেন্ড হয়ে যাবে, তাই লিখি ওয়ান বাই সেকেন্ড। ওয়ান বাই সেকেন্ড লিখলাম, ওয়ান বাই সেকেন্ড। মিটার বাই সেকেন্ড গুণ ওয়ান বাই সেকেন্ড আছে। এবার এই একের সাথে মিটার গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়ান আর এম গুণ করলে তো এমই হবে, তাই এম লিখতে পারি। আমি এই জায়গাটায় লিখছি এম। মিটার আর ওয়ান গুণ করলে এম হলো। আর এখানে সেকেন্ড আছে নিচে আর এখানেও সেকেন্ড আছে নিচে, দুটো সেকেন্ডকে যদি আমরা গুণ করি তাহলে সেকেন্ড স্কোয়ার হয়ে যায়, সেকেন্ড স্কোয়ার হয়ে যায়, তাই আমরা এখানটা লিখবো সেকেন্ড স্কোয়ার। আর এটাকেই আমরা যদি এইভাবে ত্যাচড়াভাবে, এই বাই চিহ্নটাকে আমরা যদি এইভাবে ত্যাচড়াভাবে আঁকি তাহলেই হয়ে যায় যে এম সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হলো আমাদের বেগ বৃদ্ধির এই ত্বরণের এসআই একক, ত্বরণের এসআই একক। তো আমি এই জায়গাটা হিজিবিজি না করে এই যে এইটুকু অংশ মুছে দিয়ে এইটা লিখে নেব। তার জন্য তুমি স্টেপটা লিখে নাও, লিখে নাও, লিখে নাও। আমার এখানে জায়গা কম বলে আমি মুছে দিয়ে শর্টকাটে ডিরেক্টলি এই লাইনটা লিখবো। তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো কার? ত্বরণের এসআই একক, ত্বরণের এসআই একক। ঠিক আছে, ত্বরণের এসআই একক। তাহলে ত্বরণের এসআই একক আমাদের প্রমাণ হয়ে গেল। এইবার আমরা ত্বরণের সিজিএস এককটা দেখব। এই যে এটা মুছে দিচ্ছি, ত্বরণের সিজিএস এককটা দেখব। এবার ত্বরণের সিজিএস একক, প্রথমে আমাদের ত্বরণের সেই ইকুয়েশনটা আবার দেখব। ত্বরণ ইজ ইকুয়াল টু বেগের বৃদ্ধি বাই সময়, তার মানে বেগের সিজিএস একক আমরা উপরে লিখব, ত্বরণকে শর্টকাটে এ লিখছি। বেগের বৃদ্ধি, বেগের সিজিএস একক কি? এখানটায় মিটার পার সেকেন্ড ছিল, তার মানে এখানটায় আবার সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড বাই সময়ের। তাহলে কি হবে? সময়ের সিজিএস একক হোক বা এফপিএস একক হোক বা এসআই একক হোক, সব এককই সময়ের ক্ষেত্রে সেকেন্ড হয়, প্রত্যেকের ক্ষেত্রে সেকেন্ডই হবে। তার মানে এখানে সিজিএস এককও সেকেন্ডই হবে, সেকেন্ড লিখলাম। এবার দেখো এই জায়গার যে স্টেপটা, এই জায়গার যে স্টেপটা মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, এই জিনিসটাই কিন্তু এই জায়গাটা এসছে, শুধু এই মিটারের জায়গায় সেন্টিমিটার এসছে, সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড। তাই তো? তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও নিজে করো, এই পাশে যেভাবে করেছিলাম ওই প্রসেসে। আমি ডিরেক্টলি, যেহেতু আর বারবার একই তাই বুঝিয়ে লাভ নেই, আমি একবারে স্টেপ জাম্প করে বুঝিয়ে চেষ্টা করছি যে সলভ করার। দেখো সেন্টিমিটার পার সেকেন্ড আছে তো, এই সেন্টিমিটার পার সেকেন্ডকে আমি এইভাবে লিখছি সেন্টিমিটার বাই সেকেন্ড হলো। আর সেন্টিমিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড আছে, এই বাই আকারে থাকা মানে তো ভাগে আছে, আমরা কি করব? ডিরেক্টলি একেবারে গুণ চিহ্নে বসিয়ে দেবো, গুণ চিহ্ন বসালাম। আর এখানটায় সেকেন্ডের নিচে কিছু নেই মানে এক আছে মনে করে নেব। আর এক আছে মনে করে নিলে এই জায়গায় যখন আমরা গুণ চিহ্নে আনবো তখন এই সেকেন্ড বাই ওয়ানটা উল্টে যাবে, অর্থাৎ ওয়ান বাই সেকেন্ড হয়ে যাবে, অর্থাৎ এই জায়গায় হবে ওয়ান বাই সেকেন্ড। তাহলে এখানটায় কী হলো? সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণের সিজিএস একক হলো, ত্বরণের সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এইটা আমাদের
সিজিএস একক আসলো, এটা আমাদের সিজিএস একক আসলো। আশা করা যায় ত্বরণের এসআই একক আর সিজিএস একক মানে কিভাবে বেরোনোর তা সেটা বোঝা গেছে। আমি শুধু এটা বলতে চাইবো যে ত্বরণের এসআই একক আর সিজিএস একক কিন্তু মুখস্থ রাখতে হবে, ত্বরণের সিজিএস একক আর এসআই একক মুখস্থ রাখতে হবে, কারণ কিভাবে বেরোচ্ছে তো সেটা বোঝা গেছে। এইবার মুখস্থ করো, সহজে মুখস্থ হয়ে যাবে। কেন এটা আসলো সেটা তো বুঝতে পেরেছো, তার মানে এবার মুখস্থ করা ইজি। 3-4 বার 5 বার এই প্রুফটা করো, খাতা এমনি শুধু লিখে লিখে বুঝে বুঝে জাস্ট করো, দেখবা এমনি এই লাইনটা মুখস্থ হয়ে গেছে, এই ত্বরণটা মুখস্থ হয়ে গেছে, ত্বরণের এসআই একক আর সিজিএস একক এমনি মুখস্থ হয়ে যাবে। তো আমি এখানটা কেন মুখস্থ করার কথা বলছি, কারণ এরপরে যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে। ওকে, তো এটা গেল ত্বরণের এই সিজিএস একক এসআই একক বের করা গেল। এবার মন্দনের ক্ষেত্রে আমরা যাচ্ছি। দেখো মন্দনের সমীকরণ আর কাকে বলে বা সংজ্ঞা সেটা বলা হয়ে গেছে। এবার একক বের করবো, এসআই একক বের করব। এখানেও আমাদের বেগের হ্রাসের কথা বলছে, মানে এখানে বেগের বৃদ্ধির কথা বলেছিল, এখানে বেগের হ্রাসের কথা বলছে সমীকরণে। তো এখানে কিন্তু আমাদের সেই বেগের কথাই আবার আসছে, তার মানে বেগের কথা আসলে বেগের সিজিএস একক হয় আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই একক হয় মিটার পার সেকেন্ড। তাহলে বেগের ওই হ্রাসের ওখানটায় লিখবো মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সময়ের যে একক এসআই একক সেটা হবে সেকেন্ড, তো লিখলাম। দেখো সেম জিনিস আসলে এখানে যা এসছিল এখানেও তাই এসছে, এখানে যা এসছে এখানে তাই এসছে। তার মানে মন্দন এবং ত্বরণ দুজনের ক্ষেত্রেই একক সেম, অর্থাৎ এ পাশে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনের এসআই একক। আর সিজিএস একক তাহলে কি হবে, সেম হবে। তো তার মানে মন্দনের সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দনের সিজিএস একক। ক্লিয়ার? আশা করা যায় এইটুকু বোঝা গেছে। ত্বরণ এবং মন্দনের যে এসআই একক কিভাবে নির্ণয় করা হচ্ছে সেটা বোঝা গেছে, এবং কাকে বলে টলে এই যে কনসেপ্টটা সেটাও বোঝা গেছে। তার মানে তোমার মাথায় রাখতে হবে যে কোনো যদি প্রশ্নের মধ্যে অঙ্কের মধ্যে, বিজ্ঞানের তো অঙ্ক হয়, তো এই অঙ্কের মধ্যে যখনই পাবে বা যে কোনো জায়গায় তুমি যখন পাবে যে হঠাৎ বেগ বৃদ্ধি ঘটাচ্ছে, বেগের বৃদ্ধির মানেই বুঝে নিতে হবে ত্বরণের কথা বলছে। আর বেগ কমাচ্ছে, বেগের হ্রাস ঘটাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে মন্দনের কথা বলছে। এটা যেন মাথায় বসে যায়, এই দুটো যেন ক্লিয়ার থাকে। ত্বরণ মানেই বেগ বাড়াবে, মন্দন মানেই বেগ কমাবে। অনেক বইতে সংজ্ঞাটা এইভাবে লেখা নেই, ত্বরণের ক্ষেত্রে এইভাবে সংজ্ঞা নেই, বলেছে বেগের পরিবর্তন কথাটা জুড়েছে। এখানে আমরা বলেছি বেগ বৃদ্ধি, আর অনেক বইতে আছে বেগের পরিবর্তন মানে তো বেগ বৃদ্ধিও হতে পারে কমও হতে পারে, তার মানে সেই সংজ্ঞাটা ভুল, সেই সংজ্ঞাটা ঠিক না। তোমার ঠিক উত্তর হবে এইটা, অর্থাৎ বেগের বৃদ্ধি বলতে ত্বরণ বোঝাবে, আর বেগের হ্রাস বলতে মন্দন বোঝাবে। ক্লিয়ার? ওটা হয়তো পেন্টিং মিস্টেক হোক বা যাই হোক, কোনো কারণে ভুলভাল লিখে ফেলেছে, তো সেটা যেন দেখবে না। বড় বড় যে সমস্ত 11-12 বই যদি দেখো তখন দেখবে আবার এইটা আছে। তো মোদ্দা কথা যেটা বোঝানো হলো আশা করা যায় বোঝা গেছে। ত্বরণের এখানটায় লিখে নিয়েছি যে ত্বরণের এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দনের ক্ষেত্রেও তাই আমরা লিখে নিয়েছি, এটুকু তো ক্লিয়ার। এখানে দুটো উদাহরণ নিয়েছি ত্বরণের আর মন্দনের ক্ষেত্রে। এই উদাহরণ বোঝার আগে আমরা একটা সহজ একটা হিসাব বুঝবো। হ্যাঁ, ধরো তোমার কাছে 5 টাকা আছে, আমি তোমার বাড়ি যাচ্ছি, আমি তোমার বাড়িতে গিয়ে বললাম আরও 6 টাকা, আমি বেশি টাকার মালিক না, আমি তোমাকে 6 টাকা দিলাম, 6 টাকা দিয়ে বললাম এবার তোমার কাছে কত টাকা আছে, টোটাল কত টাকা আছে। প্রথম প্রশ্ন এটা। তুমি বললে যে এই দুটোকে যোগ করে বললে আমার কাছে 11 টাকা আছে। ঠিক আছে, এটুকু গেল, তার মানে তোমার এখন কাছে 11 টাকা আছে। এবার যদি বলি যে তোমার কাছে আমার টাকা, আমি যত টাকা দিয়েছিলাম সেই টাকাটা বাদ দিয়ে কত টাকা ছিল, তাহলে তুমি কি করবা, এই আমি যে 6 টাকা দিয়েছি সেই 11 থেকে 6 বিয়োগ করবা, বিয়োগ করলে যেটা অ্যান্সার পেলে সেটা হচ্ছে 5। তার মানে তোমার কাছে 5 টাকা ছিল, তাই তো? তার মানে তোমার যে কি করছো, তোমার যে অন্তিম টাকা, অর্থাৎ অন্তিম যে মোট টাকা, দেখো এখানটায় কি হলো, প্রথমে যেটা তোমার কাছে ছিল যে টাকাটা সেটা হলো প্রাথমিক টাকা, এটা হলো প্রথমে যে টাকাটা ছিল 5 টাকা। তারপরে আমি যে টাকা দিয়েছি সেটাকে যোগ করে, দুটো টাকা যোগ করে যেটা পেয়েছিলে সেটা হলো 11 টাকা। এই 11 টাকা হলো তোমার কাছে মোট টাকা, অর্থাৎ এইটা হলো তোমার শেষ, তোমার কাছে থাকা এইটুকু হিসাবের মধ্যে তোমার কাছে থাকা শেষ যে টাকাটা সেটা হলো 11 টাকা ছিল।
আমি জিজ্ঞাসা করছি যে 11 টাকা থেকে এবং তোমার কাছে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আমার টাকাটা আমি আবার ফেরত নিয়ে নিয়েছি, তাহলে তোমার কাছে কত টাকা পড়েছিল, অর্থাৎ তোমার কাছে সিম্পল তোমার কাছে কত টাকা ছিল আগে, তাহলে তুমি এই অন্তিম টাকার থেকে যে আমি যে টাকা দিয়েছিলাম সেটা বিয়োগ করছিলে তো, তার মানে বিয়োগের প্রশ্ন আসছে। ঠিক তেমনই আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ওই জায়গাটায় একটা বিয়োগের খেলা আছে, তার জন্য আমি এইটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এই বিয়োগের প্রশ্নটা তোমার আসবে, মানে বিয়োগের একটা জায়গা আসবে, তারপরে সলভ করতে পারবে। ধরো এখানটা বলা হয়েছে, ধরা যাক একটা বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড। ধরো এই একটা বস্তু আছে, এই বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। প্রাথমিক বেগকে ইউ দ্বারা লেখা হয়, তা প্রাথমিক বেগ, প্রথমে যে বেগটা নিয়ে চলছে সেই প্রথমের বেগটাকে বলা হয় প্রাথমিক বেগ। কি বলা হয়? প্রাথমিক বেগ। তো এই প্রাথমিক বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। এবং বলেছে 10 সেকেন্ড পরে, অর্থাৎ 10 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে 10 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি পেয়ে হয় 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড পরে দেখালো এত দূর গেল, গিয়ে এই জায়গাটায় যাওয়ার পরে এর বেগ আরও বেড়ে যায়, তা অন্তিম যে বেগটা, অর্থাৎ শেষ যে বেগের কথা বলেছে, তাই বলছি অন্তিম বেগ কত বলেছে? 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড, আমি নিচে লিখলাম 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে বস্তুটির ত্বরণ কত? দেখো এখানটায় ত্বরণ কথাটা যদি নাও বলে দিত, একটা কিন্তু কথা উল্লেখ করে দিয়েছে, সেই কথাটা দেখে আমরা বুঝে নিতে পারবো যে এখানে ত্বরণের প্রশ্নই আসছে। বেগ বৃদ্ধির কথা বলেছে, মানে এখানে ত্বরণের প্রশ্ন। তো এখানটায় বলেছে ত্বরণ কত। এবার এখানটায় কিন্তু টাইম বলে দিয়েছে যে 10 সেকেন্ড পরে গিয়ে তার যদি বেগ বৃদ্ধি ঘটে, তার মানে টাইমের কথাও বলে দিয়েছে। টাইম ইজ ইকুয়াল টু, বা সময় ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। দেখো সেকেন্ডে বের করে দিয়েছে টাইম অলরেডি, তো আমাদের সবসময় মিনিট বা সেকেন্ডে রাখার চেষ্টা করতে হয়। যাই হোক, আমি ত্বরণ বের করব, তা আমি এই সময়টাকে মুছে দিচ্ছি, সহজে এবার লিখছি। ঠিক আছে, সহজে এবার যেটা অঙ্কে যেভাবে আমরা প্রপারলি করব সেইটা লিখছি। প্রাথমিক বেগ ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ 40 মিটার পার সেকেন্ড। দেখবে ত্বরণের ক্ষেত্রে অন্তিম বেগ বড় হয় আর প্রাথমিক বেগ ছোট হয় বা কম হয়। ঠিক আছে, অনেক সময় 0 হয়ে যায় প্রাথমিক বেগ ত্বরণের ক্ষেত্রে। আর সময় কথা বলে দিয়েছে, সময় ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। এবার অতএব ত্বরণ ইজ ইকুয়াল টু কি হবে? ত্বরণ বের করবো কি করে? আমাদের বিয়োগ করতে হবে, কার সাথে কার? এই অন্তিম যে বেগটা তার সাথে প্রাথমিক বেগকে বিয়োগ করতে হবে। তাই এইভাবে লিখবো, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। ঠিক আছে, ডিভাইডেড বাই সময়। কারণ দেখো বেগটা কেন আমরা উপরে লিখলাম, কারণ আমাদের সেই ত্বরণের যে ইকুয়েশন এসেছিল সেখানে কিন্তু বেগ বৃদ্ধি বাই সময় লিখেছিলাম। দেখো ওই সমীকরণ মনে করো, তাই উপরে আমরা বেগটাকেই লিখতে হবে। আর সময় সবসময় নিচেই বসে, যে কোনো সমীকরণের মূলত সময় নিচে বসে। তো আমাদের অন্তিম বেগ কত ছিল? 40 মিটার পার সেকেন্ড, বসিয়ে দিলাম 40 মিটার পার সেকেন্ড, মাইনাস প্রাথমিক বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তা লিখলাম 20, বাই দিয়ে 10 সেকেন্ড সময় গেছে, তার মানে 10 লিখলাম। এবার এইটুকু যদি বিয়োগ করি, 40 আর 20 বিয়োগ করলে হচ্ছে 20 বাই 10 হলো, তাহলে কাটাকুটি করলে আমাদের হচ্ছে 2 অ্যান্সার। 2 লেখার পরে আমাদের একটা একক লিখতে হবে, যেহেতু এখানে দেখো বলেছে 20 মিটার পার সেকেন্ড, এখানে বলেছে 40 মিটার পার সেকেন্ড, এবং এখানে বলেছে 10 সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড সবকটা কিন্তু মিটার পার সেকেন্ড আছে। তার জন্য আমরা অ্যান্সারের সময় যে এককটা লিখবো সেটা হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা ত্বরণের মান বেরিয়ে গেল। এবার যদি বিপরীত পাশে মন্দনের ক্ষেত্রে দেখি, ধরা যাক একটা বস্তুর বেগ 40 মিটার পার সেকেন্ড, সে একটা গতিশীল আছে 40 মিটার পার সেকেন্ড, এবং 10 সেকেন্ড পরে বেগ হ্রাস পেয়ে, অর্থাৎ বেগ কমে গেল, এই যে হ্রাস কথাটা আছে তার থেকে বুঝে যাচ্ছে মন্দনের কথা বলছে। বেগ হ্রাস পেয়ে হয় 20 মিটার পার সেকেন্ড,
তাহলে বস্তুর মন্দন কত। তাহলে আমাদের ওই প্রাথমিক অন্তিম যে বেগটা আছে কথা যেটা বলে দিয়েছে তার থেকে প্রাথমিক বেগের বিয়োগ করতে হবে। তাহলে এইভাবে আমি আর এই লেখাটা আর লিখছি না, এই লেখাটা আর আমি লিখছি না, ডিরেক্টলি আমি আর ত্বরণ কথাটা এই পাশে কিন্তু অবভিয়াসলি হবে না, মন্দন হবে। মন্দন সমান সমান আমি ভ্যালুগুলো বসাচ্ছি। অন্তিম বেগ প্রথমে বসে, এই যে অন্তিম বেগ প্রথমে বসে, তারপরে মাইনাস দিয়ে প্রাথমিক বেগ হয়। তার মানে অন্তিম বেগটা আমরা উপরে প্রথমে বসাবো। অন্তিম বেগ কত? 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 লিখলাম। মাইনাস দিয়ে 40 মিটার পার সেকেন্ড হচ্ছে প্রাথমিক বেগ, তাই প্রাথমিক বেগটা 40 মিটার পার সেকেন্ড লিখলাম। বাই দিয়ে 10 সেকেন্ড পরে যা ঘটেছিল তার মানে 10। এবার 20 আর 40 বিয়োগ করলে হয় মাইনাস। দেখো এই জায়গাটা বিয়োগটা বুঝি, যে কখনো কি ছোট সংখ্যা আগে হলে বিয়োগ হয়? দেখো ছোট সংখ্যা আগে বড় সংখ্যা পরে, আমরা কি এইভাবে বিয়োগ করি? 20 40 বিয়োগ। দেখো বিয়োগ কিভাবে হয়, দেখো গোটা একটা অংশ আছে, কোনো একটা জিনিস, ধরো এত বড় একটা কেক আছে, এই কেকটার এইটুকু অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হলো। এই বাদ দিয়ে দেওয়া মানে তো বিয়োগ করা হচ্ছে। তার মানে একটা বড় জিনিসের থেকে একটা ছোট অংশ বাদ দেওয়া হচ্ছে। বড় জিনিসটাকে সবসময় উপরে লেখা হয়, ছোট জিনিসটাকে নিচে লেখা হয়, ঠিক আছে? তার মানে এখানটাই 20/40 এইভাবে, মানে 20 আর 40-এর বিয়োগ এইভাবে হয় না। আমরা সিম্পল যেরকম 40 আর 20 এইভাবে যেরকম বিয়োগ করি, বিয়োগ করলে যেরকম 20 অ্যান্সার আসে, এটাই উত্তর হবে। এইভাবে আমরা বিয়োগ করব, কিন্তু বিয়োগ করে উত্তর যেরকম এখানে এসছে 20 সেইটাই বসাবো, নিচে যেরকম 10 আছে বসালাম। কিন্তু উপরে দেখো এই বিয়োগ করার পরে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই বড় সংখ্যাটার আগে 20 আর 40-এর মধ্যে বড় সংখ্যা 40, এই 40-এর আগে আমাদের যে চিহ্নটা আছে সেই চিহ্নটা বসবে। এখানটায় চিহ্ন আছে এখানে মাইনাস, তাই এখানে মাইনাস বসলো, ঠিক আছে? এবার এই দুটো চিহ্ন যেহেতু মাইনাস আছে তাই মাইনাস বসলো। আর এই 20-এর আগে কিছু নেই মানে এখানে প্লাস আছে, তার মানে এখানে প্লাস তো ছোট সংখ্যার আগে প্লাস আছে, আর এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাই মাইনাসটা এখানে বসছে। বোঝা গেল? এবার এটা যদি কাটাকুটি করি, করার পরে আসে অ্যান্সার 2, শুধু 2 না -2, তাই -2 লিখলাম উত্তর। এবার উত্তরের লেখার পরে এখানে একটা একক লিখতে হবে, যেহেতু এখানে মিটার পার সেকেন্ড আছে আর এখানে সেকেন্ড আছে, তার জন্য এখানটা আমাদের অ্যান্সারে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যদি এখানে সেন্টিমিটার থাকতো তাহলে কিন্তু এখানটায় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতাম, ঠিক আছে? এটা মন্দনের ভ্যালু বেরোলো। এবার দেখো মন্দনের ক্ষেত্রে অলওয়েজ মাইনাসে অ্যান্সার আসে, তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয়, ক্লিয়ার হলো? এইভাবে অ্যান্সারটা দিতে পারি যে কি মন্দন ত্বরণের যেহেতু বিপরীত মন্দন, তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। যেহেতু ত্বরণ হচ্ছে পজিটিভ হয় সবসময় ভ্যালু, আর মন্দনের ক্ষেত্রে তার জন্য তার বিপরীত হবে, অর্থাৎ মাইনাস অ্যান্সার আসবে। তা বেস্ট পন্থা হলো এইটা বলা, অর্থাৎ গাণিতিকভাবে যদি আমরা বলি, ঠিক আছে? গাণিতিকভাবে বললে কীরকম হয়, এই জায়গাটা ইউ ধরে নিতে হবে, এখানটায় ভি ধরে নিতে হবে, বা এখানটায় ভি ধরে নিতে হবে, এখানটায় ভি ধরতে হবে, ওখানটায় ইউ ধরতে হবে, ধরে টরে করতে হবে, সেটা একটু অন্য ব্যাপার। যাই হোক, আমি সে ব্যাপার নিয়ে বলছি না। তো এই যেটুকু বলা হলো আশা করা যায় এটুকু বোঝা গেছে। এবার ত্বরণের মধ্যে আমাদের জানতে হবে যে সমত্বরণ কি আর অসমত্বরণ কি। দেখো এই ত্বরণের আর দুটো জিনিস সম্পর্কে জানতে হবে, সমত্বরণ আর অসমত্বরণ, এই দুটো জিনিস জানলে হয়ে যাবে। কিন্তু এই দুটো জিনিস জানার আগে আমি একটু ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে সেটা হচ্ছে কি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এই ক্লাসে কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং তোমাদের এই ক্লাসের এই চ্যাপ্টারের কথা বলছি আমি, এতদূর পর্যন্ত, অর্থাৎ আগের ক্লাস এবং আজকের এই যেটুকু পড়ানো হলো এইটুকুর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি। তাহলে তোমাদের একটা সুবিধা হবে, সেইগুলো বিশেষ করে ভালোভাবে সেগুলোই বেশি জোর দিলে তুমি পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে। আগের দিন যেগুলো পড়া হয়েছিল, যে স্কেলার রাশি ফার্স্ট অধ্যায় যেহেতু পড়াইনি, তার জন্য সেকেন্ড অধ্যায়ের এখানে শুরুতে আমি স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে পড়িয়েছিলাম। তো স্কেলার আর ভেক্টরের কোনো উদাহরণ দিতে পারে, সংজ্ঞাও দিতে পারে, কোনো প্রবলেম নেই, মানে ওটা ইজি জিনিস, পেরে যাবে দিলে, ঠিক আছে? তারপরে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে সরণ আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সরণ ও অতিক্রান্ত দূরত্বের উপর ডিপেন্ড করে আমাদের পার্থক্য দিতে পারে, বা ডিফারেন্স মানে একই জিনিস, তো পার্থক্য দিতে পারে। হ্যাঁ, পার্থক্যের মধ্যে তুমি কোন কোন পয়েন্ট দিতে পারবে, সহজে যদি বলি আমি, দেখা গেলো তুমি পারোই না, পার্থক্য লিখতে পারছো না, তোমার পরীক্ষায় মনে আসছে না, তাহলে বড় হয়েছে তার মানে বুদ্ধি হয়ে গেছে, তুমি সংজ্ঞাটাকে লিখে দিতে পারবে,
সংজ্ঞাটাকে লিখে দিতে পারবে। আর কে লিখতে পারবে? তার যে একক, সেই একক লিখতে পারবে, একক লিখতে পারবে। এবং অতিক্রান্ত দূরত্ব আর সরণ এই দুটো কি একই জিনিস না আলাদা, কোথায় ডিফারেন্স, কোথায় আলাদা সেইটা লিখতে পারবে। অর্থাৎ যে অতিক্রান্ত দূরত্ব কখনোই জিরো হয় না, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি যায় তাহলে কখনোই জিরো হয় না, কিন্তু সরণ কিন্তু জিরো হতে পারে। তো এই যে ডিফারেন্সগুলো সেইগুলো কিন্তু আগের দিন ক্লাসে বোঝানো হয়েছে, তার মানে এইগুলো তুমি লিখে দিতে পারবে। তাহলে সরণ আর অতিক্রান্ত দূরত্বের এই পার্থক্যটা ইম্পর্টেন্ট। এবং শর্ট কোশ্চেনের জন্য একক জিনিসটা আসতে পারে, বা ওই কনসেপচুয়ালি যে সরণ শূন্য হতে পারে, এটা শূন্য হতে পারে না বা না পারার উপরে ডিপেন্ড করে, যে কোনো তথ্যের উপরে ডিপেন্ড করে কোনো শূন্যস্থান পূরণ দিতে পারে, বা এমসিকিউ দিতে পারে, বা সত্য না মিথ্যা এরকম টাইপের কোনো না কোনো প্রশ্ন দিতেই পারে। ঠিক আছে, তোমার স্কুলের উপরে এখানে একটা কথা বলে দিই, যে তোমার স্কুল যে প্রশ্নগুলো বিশেষ করে উল্লেখ করছে, যে জায়গাগুলো বেশি জোর দিচ্ছে, সেই জায়গাগুলো বেশি করে পড়ো। কারণ কোশ্চেন আসলে কিন্তু স্কুলই করবে, স্কুলের স্যার বা ম্যামই করবেন। তার মানে তিনি যেগুলো বলছেন, তার কাছে যেগুলো ভালো লাগছে, তার কাছে যেগুলো প্রিয়, সেইগুলোই কিন্তু তিনি দেবেন। ঠিক আছে, তার জন্য স্যারের বা ম্যামের ব্রেনে যা চলছে সেইটা ভাবার চেষ্টা করবে, সেইভাবে চলার চেষ্টা করবে। তাহলে এমনি পরীক্ষার নাম্বার নিয়ে তাহলে টেনশন নেওয়া লাগবে না। সেইভাবে তুমি যদি ব্রেনটাকে পড়তে পারো ম্যাম বা স্যারের, এবং যদি খাপে খাপ বসে যায়, আর কিছু দেখা লাগছে না। যাই হোক, সে সমস্ত আলাদা কথা। কিন্তু আমি যেগুলো বলছিলাম ওই অতিক্রান্ত দূরত্ব আর সরণ সম্পর্কে বললাম। এরপরে দ্রুতি আর বেগ সম্পর্কে পড়েছিলাম, দ্রুতি আর বেগ। তো দ্রুতি আর বেগেরও পার্থক্য ইম্পর্টেন্ট, এবং আজকে যেটা ত্বরণ আর মন্দন সম্পর্কে পড়লাম এটারও পার্থক্য ইম্পর্টেন্ট, কারণ এরা হলো একে অপরের প্রেমিক প্রেমিকা, অর্থাৎ কাপল এরা, তাই না? তো এই কাপলদের সম্পর্কে দিতেই পারে, পার্থক্য হিসাবে দিতে পারে, অথবা একক মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য, এমসিকিউর জন্য, বা শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে যে মন্দনের একক কি, এসে একক কি লেখো, দ্রুতির এসে একক কি বা সিজেস একক কি লেখো, এইভাবে দিয়ে দেয়। বা এর সাথে এর সম্পর্কটা কি সেটা লেখো। মানে দেখালো বলে দিল যে দ্রুতির সাথে অতিক্রান্ত দূরত্বের কি সম্পর্ক, তাহলে আমাদের ওই দ্রুতি আর অতিক্রান্ত দূরত্বের উপরে ডিপেন্ড করে যে সমীকরণটা হয়েছে, অর্থাৎ দ্রুতির যে সমীকরণ, দ্রুতি ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এই জিনিসটাকে লিখে দিতে হবে। তার মানে যা যা পড়ানো হয়েছে এর মধ্যে থেকে প্রশ্ন কিন্তু থাকবে। এবার ওই যারা সাজেশন বা ওই যে পাঁচটা প্রশ্নের উপরে ডিপেন্ড করে পড়ে যাবে তারা মরবে, কারণ তাদের মাথায় থাকবে না এত কিছু। এই সমস্ত জিনিসই কিন্তু সাজেশন বইয়ের মধ্যে দিচ্ছে। সাজেশনের বইয়ের যে রাইটার সে কিন্তু সবসময় বলে দেয় যে সাজেশন মানেই কিন্তু প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী না, সাজেশন মানে যেগুলো আসতে পারে সেই প্রশ্ন। আর আসতে পারা প্রশ্ন কিন্তু প্রচুর হয়, একটা দুটো হয় না, যে চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন বলে দিল সেটাই দিয়ে দেবে, 5টা প্রশ্ন বলে দিল তার থেকে দিয়ে দেবে না, কমসে কম 15টা প্রশ্ন দেয়, 20টা প্রশ্ন দেয়, তার মধ্যে থেকে কোনো না কোনো জায়গা থেকে আসে। একটা জিনিস লক্ষ্য করবে তুমি, সাজেশন বই বলো বা সহায়িকা বই বলো, একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে প্রশ্নটা তুমি আর বট কোশ্চেনে আছে সেই প্রশ্নটার দেখালো কিছু একটা অংশ সেটা শর্ট কোশ্চেনে আছে। তার মানে ওই প্রশ্নটা বা পুরো একটা অংশের যে ওর সম্পর্কে যা যা ইনফরমেশান আছে, সব ইনফরমেশান এমসিকিউ হোক, এসএ কিউ হোক, বট কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন হোক, সব জায়গায় মিলিয়ে মিশিয়ে দিয়ে দেয়। এই সব জায়গায় মিলিয়ে মিশিয়ে দিয়ে দেওয়ার পরে বলে যে সাজেশন হয়ে গেছে। এটা তুমি লক্ষ্য করে দেখবে, এটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। আমরা তাই পড়ছি, আমরা মনে করছি যে ভালো সাজেশন হচ্ছে, কিন্তু আসলে কিন্তু না, বেশিরভাগ জিনিস কিন্তু দিয়ে দেয়। সাজেশন বইয়ের মধ্যে বেশিরভাগ টপিক থাকে, দেখবে আমরা যা তুমি পড়ছো সেই সমস্ত জিনিসই ওখানে আছে, মানে ডিটেইললি আছে। সেটা হয়তো এক জায়গায় সব গাদা করে দেয়নি, আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। এমসিকিউতে দিয়েছে, এসএ কিউতে দিয়েছে, 5 মার্কসের কোশ্চেন দিয়েছে, 2 মার্কসের কোশ্চেন দিয়েছে, 3 মার্কসের কোশ্চেন দিয়েছে, আলাদা আলাদা করে দিয়েছে। আমরা ভাবছি যে না ভালো, বেশ শর্ট করে দিয়েছে, বেশ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই শুধু আমি পড়ে আছি। আর শর্ট কোশ্চেনে তো কখনো সাজেশন হয় না, বিজ্ঞানে তো মোটেও হয় না, বাংলা ইংরেজির ক্ষেত্রেও টিচাররা বলে দেয় যে শর্ট কোশ্চেনের সাজেশন হয় না, তো আমরা তাও পড়ি সাজেশন। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। সেটা হচ্ছে এরপরে এই অসমতরণ আর সমতরণ সম্পর্কে হয়ে যাওয়ার পরে আমরা 5টা 6টা 3টে আমাদের সমীকরণ আসবে, সেই সমীকরণের প্রমাণ দেখব এবং তার উপরে ডিপেন্ড করে অঙ্ক করব। আমাদের ওই সমীকরণের যে প্রমাণ, সেই প্রমাণ কিন্তু অনেক স্কুলে দিতে পারে, কিন্তু বেশিরভাগ স্কুলে না দেওয়ার সম্ভাবনা,
কি বললাম, বেশিরভাগ স্কুলে না দেওয়ার সম্ভাবনা। যদি তোমার স্কুল হাই কোয়ালিটির হয়, প্রচণ্ড টাফ কোশ্চেন করে, তুমি তো জানো, কারণ স্কুলে পড়ছো যেহেতু, তোমার একটা মনে হতে পারে যে স্যার বা ম্যামের প্রতি ভরসা নেই, দিয়ে দিতে পারে, তাহলে তুমি ওগুলো প্র্যাকটিস করো। যদি মনে হয় না আমার স্কুল মোটামুটি কোশ্চেন করে, বিশাল টাফ করে না, মোটামুটি যেগুলোই সহজ সহজ দেখে থাকে সেগুলো করো। আর একটা জিনিস বলে দিচ্ছি, যে আগের বছরে যে সমস্ত কোশ্চেনগুলো করেছিল তোমার স্কুলের স্যার বা ম্যামই, ওই স্যার বা ওই ম্যামই, সেই কোশ্চেনটা দেখো, সেই কোশ্চেন দেখে তোমার একটা আন্দাজ চলে আসবে যে ম্যাম কোন জায়গা বা স্যার কোন জায়গা থেকে কোশ্চেনটা বেশি করে থাকে। ঠিক আছে, ওকে। অসমতরণ কাকে বলে? বলছে একই সময়ের ব্যবধানে, একই সময়ের ব্যবধান বলতে দেখা গেলো প্রথমে 5 সেকেন্ড আছে, তারপরে আবারও 5 সেকেন্ড, তারপরে আবারও 5 সেকেন্ড, তো প্রতিটা একই সময়ের ব্যবধানে 5 সেকেন্ড পর পর, 5 সেকেন্ড পর পর, 10 সেকেন্ড পর পর, 15 সেকেন্ড পর পর, অর্থাৎ একই সময়ের ব্যবধানে কোনো বস্তু কণার বেগ, কোনো বস্তু কণার বেগ যদি একই পরিমাণে বৃদ্ধি পায়, অর্থাৎ যতটা পরিমাণে প্রথম 5 সেকেন্ডে বেড়েছিল, তারপরের 5 সেকেন্ডে আবার সেম পরিমাণে বাড়বে, তার 5 সেকেন্ড পরে আবার সেম পরিমাণে বাড়বে, এই রকম পরিমাণে যদি বেগ বাড়ে বা বৃদ্ধি পায়, তবে ওই বস্তু কণা ত্বরণকে বলা হবে সমত্বরণ। অর্থাৎ সমান টাইমের পর পর বাড়বে, বেগও সময় মানে একই পরিমাণে বেগ প্রতি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর বাড়বে। এই ঘটনাকে বা এই ত্বরণকে বলা হচ্ছে সমত্বরণ, এইটাকে বলা হচ্ছে সমত্বরণ। অসমত্বরণ যদি নাও মাথায় ঢোকে, তুমি সমত্বরণের উপরে বেশি জোর দাও, কারণ সমত্বরণটাই কাজে লাগবে, অসমত্বরণ অত একটা কাজে লাগবে না। অসমত্বরণ কাকে বলে যদি বলি, একই সময়ের ব্যবধানে, অর্থাৎ সময় সেম থাকবে, 5 সেকেন্ড পর পর বস্তুকণার বেগের বৃদ্ধি যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ প্রথমে দেখা গেলো যতটা বৃদ্ধি হয়েছে, পরের 5 সেকেন্ড আরও বেশি বৃদ্ধি হয়েছে, তারপরের 5 সেকেন্ডে দেখা গেলো আরও কম হয়ে গেছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন বেগের বৃদ্ধি ঘটছে, এইটাকে বলা হচ্ছে অসমত্বরণ। ক্লিয়ার হলো? ত্বরণের সম্পর্কে যা জানার সব জানা হয়ে গেছে। এরপর আমাদের ওই এত সময় ধরে অপেক্ষা করে থাকা যে 3-4টে সমীকরণ আছে, সেই সমীকরণ সম্পর্কে এবং তার প্রমাণ, এবং লাস্টে গিয়ে আমরা ম্যাথস করব। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি বলবো যে ভালো করে দেখো, কারণ ম্যাথসের প্রতি যে ভয় বিজ্ঞানের, সেটা কিন্তু কেটে যাবে। এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সমত্বরণের বা সুষম ত্বরণের বা ঋজু গতির বা সরল রেখায় সমত্বরণের গতির সমীকরণ। মানে আমরা এতভাবে বলতে পারি, সমত্বরণের সমীকরণ বা সুষম ত্বরণের সমীকরণ বা ঋজু গতির সমীকরণ বা সরল রেখায় সমত্বরণের গতির সমীকরণ, এতভাবে বলতে পারি। ঠিক আছে, সেই সমীকরণগুলো কোনগুলো? এই 3টে। ঠিক আছে, এই 3টে আমাদের লেভেল পর্যন্ত এই 3টেই আছে, অর্থাৎ এই ক্লাসে আমাদের এই 3টেই আছে। কি আছে? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার 1/2, এই 1/2 মানে তো হাফ এটি স্কোয়ার, আর ভি এটা কিন্তু ইউ না, হ্যাঁ, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই 3টে সমীকরণ, এই প্রথমটাকে বলা হয় গতির প্রথম সমীকরণ, দ্বিতীয়টাকে এই এস দিয়ে যেটা শুরু, এটাকে দ্বিতীয় সমীকরণ বলা হয় গতির, আর ভি স্কোয়ার এটাকে তৃতীয় সমীকরণ বলা হয় গতির। ওকে, এই 3টে হলো সমীকরণ। ক্লিয়ার হলো? এটুকু ক্লিয়ার হলো? এই 3টে সমীকরণ কিভাবে এলো, কিভাবে এইটা গঠন হলো, কিভাবে কোথা দিয়ে তৈরি হয়ে গেল, সেটা দেখানো হবে। সেটা বীজগণিতিক পদ্ধতিতে দেখাবো না, গ্রাফের মাধ্যমে দেখাবো না, বীজগণিতিক পদ্ধতিতে দেখানো হবে। তো এইগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি ফার্স্ট যেটা আছে সেটাকে প্রমাণ কিভাবে করা হয়েছে সেটা বোঝাই। দেখো, এখানটায় এ নামক একটা জায়গা আছে, আর এখানটা আমি বি নামক একটা জায়গা করে দিলাম। ঠিক আছে, তো কোনো একটা বস্তু এই এ নামক জায়গা থেকে যাচ্ছে গিয়ে বি নামক জায়গায় গেল। এ নামক জায়গা থেকে যখন বস্তুটা গেল, তখন ওই বস্তুর বেগ ছিল, অর্থাৎ প্রাথমিক বেগ, অর্থাৎ প্রথম যে বেগটা ছিল, প্রাথমিক বেগ যেটা ছিল, সেটা দেখালো, ধরে নেওয়া হলো ইউ, সেটাকে ধরে নেওয়া হলো ইউ। এবং অন্তিম যে বেগ, শেষ পর্যায়ে গিয়ে টি সময় পরে, কিছু সময় মানে টি সময় পরে, কিছু সময়টাকে আমরা টি সময় বলে লিখছি। ঠিক আছে, ওই টি সময় পরে, অ্যাকচুয়ালি টি দিয়ে তো আমরা সময়কে রিপ্রেজেন্ট করি, তাই আমরা বলছি যে টি সময় পরে গিয়ে অন্তিম বেগ হলো ভি, ভি। ক্লিয়ার? ভিটাকে যখন স্মলে লেখা হয় এরকমভাবে একটু ঘুরিয়ে লিখতে পারি। ওকে, তো অন্তিম বেগ হলো ভি,
প্রাথমিক বেগ হলো ইউ, আর যত সময় পরে গিয়ে হয়েছে সেটা টি সময় পরে। ক্লিয়ার হলো এটুকু? আমরা যে লাস্টে যে ত্বরণের যে সমীকরণটা দেখলাম, ত্বরণ ইজ ইকুয়াল টু, আমরা অঙ্ক করার সময় দেখেছি ত্বরণ ইজ ইকুয়াল টু অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই টাইম বা সময়। তো আমাদের এই সমীকরণটাই এখন কাজে লাগবে। এই সমীকরণটা থেকে আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি প্রমাণ করব। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ওই ত্বরণ বোঝানোর সময় বলেছিলাম ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাই লিখলাম সমান সমান অন্তিম যে বেগ সেই অন্তিম বেগ কত ভি, তাই ভি লিখলাম, মাইনাস যেরকম চিহ্ন আছে মাইনাস বসলো, প্রাথমিক বেগ সেটা কত ইউ, তা সেটাকে ইউ লিখলাম, ডিভাইডেড বাই সময়কে আমরা টি দ্বারা লিখছি, তো টি লিখে দিলাম। হলো দেখো এবার সিম্পল জিনিস কি হবে, সমান সমানের বা পাশ থেকে কোনো জিনিসকে ডান পাশে নিয়ে গেলে বা ডান পাশ থেকে বা পাশে নিয়ে আসলে উল্টে যায়। কি উল্টে যায়? যদি প্লাসে থাকে সেটা মাইনাস হয়ে যায়, যদি মাইনাসে থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আবার যদি ভাগে থাকে সেটা গুণে কনভার্ট হয়ে যায়, যদি গুণে থাকে তাহলে সেটা ভাগে কনভার্ট হয়ে যায়, এইটুকু তো আমরা জানি। এবার এখানটায় এই ভি মাইনাস ইউ এই গোটাটুকুর সাথে টি ভাগে আছে, বাই আকারে থাকা মানে তো ভাগে থাকা বোঝায় না, তাহলে এরকম আছে 5/2, তার মানে এই 5-এর সাথে 2 তো ভাগ সম্পর্কে আছে, ভগ্নাংশে আছে। ঠিক তেমনই ভি মাইনাস ইউ বাই টি আছে, মানে ভি মাইনাস ইউ এই গোটাটার সাথে টিটা ভাগে আছে। এই টিটাকে যদি আমরা বা পাশে নিয়ে যেতে চাই তাহলে এটা যেহেতু ভাগে আছে, ভাগ থেকে সমান সমানের অপোজিট সাইডে নিয়ে গেলে সেটা গুণে কনভার্ট হয়ে যায়, তার মানে আমার এর সাথে টিটা গুণ সম্পর্কে হয়ে যাবে, অর্থাৎ এ গুণ টি হয়ে যাবে, এ গুণ টি, তাই তো? কিন্তু আমরা যখন এরকম কোনো এবিসিডি লিখি তখন আমরা মাঝখানে গুণ চিহ্ন বসালে হয় না বসলে হয়, তাই ডিরেক্টলি আমরা লিখছি এ টি, মাঝখানে একটা ডট চিহ্ন দিয়ে দিতে পারি, না দিলেও কোনো প্রবলেম নেই। এটি হলো, এটি বোঝো, তো এটি হলো। এবার এই টিটাকে তো আমরা নিয়ে চলে গেছি, তাহলে টি আর এ পাশে নেই, শুধু পড়ে আছে ভি মাইনাস ইউ, তাহলে লিখে দিলাম ভি মাইনাস ইউ। এবার এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা বেগের মান বের করব। কোনটা? এই যে ভি এর ভাগ, অর্থাৎ অন্তিম বেগ কত সেইটা আমরা বের করছি। অন্তিম বেগ কত? ভিটাকে আমরা বা পাশে রাখবো। দেখো এইটুকু বেরিয়ে গেছে মানে আমাদের এইটা এসে গেছে, ঠিক আছে, এইটা এসে গেছে। দেখো কিভাবে হবে, এই মাইনাস ইউটাকে যদি আমি এ পাশে পাঠিয়ে দিই, অর্থাৎ সমান সমানের বা পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি হবে, এটি যেরকম আছে থাকলো, এই ইউ এর আগে কি আছে? মাইনাস আছে, ইউ এর আগে কি আছে? মাইনাস আছে, তার মানে এই ইউটাকে যদি আমি বা পাশে পাঠাই, সমান সমানের বা পাশে পাঠাই, তাহলে এটা প্লাস ইউ হয়ে যাবে, তাই লিখলাম প্লাস ইউ, কারণ এটা চেঞ্জ হয়ে গেল, মাইনাসে থাকলে সেটা প্লাস হয়ে যায়, প্লাসে থাকলে সেটা মাইনাস হয়ে যায়, তার জন্য প্লাস ইউ হয়ে গেল। সমান সমান যে চিহ্ন আছে সমান সমান থাকলো, আর এখানে যে ভিটা আছে সেই ভি এর মতো ভি বসে গেল। কিন্তু এটা কিন্তু এক্স্যাক্টলি এইটার মতো আসেনি, ওই গঠনটা আনার জন্য কি করব, এটাকে গোটাটাকে এইভাবে উল্টে দেবো, অর্থাৎ ভিটাকে বা পাশে নিয়ে আসবো আর এ টি প্লাস ইউটাকে ডান পাশে নিয়ে চলে যাবো, ভি ইজ ইকুয়াল টু এ টি প্লাস ইউ, এইভাবে করে দিলাম। এটাকে আরও একটু মডিফাই করবো, দেখো এটি এর আগে কিছু নেই মানে প্লাস আছে আর প্লাস ইউ আছে, তার মানে আমরা যদি এর জায়গাটাকে একটু অদল বদল করে দিই কোনো প্রবলেম নেই, তাই আমরা প্রথমে ইউটাকে নিয়ে চলে আসছি আর লাস্টে এটিটাকে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ ইউ প্লাস এটি তখন হয়ে যাচ্ছে। আর এই গঠনটাই কিন্তু আমাদের ওই যে আছে, দেখো প্রমাণিত হয়ে গেছে, করে দিচ্ছি, প্রমাণিত। বোঝা গেল আশা করা যায়। দ্বিতীয় সমীকরণে গেলেও আমাদের এই প্রথম যে সমীকরণটা আছে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটিটাকে মনে রাখতে হবে, কারণ ওটা দ্বিতীয় যে সমীকরণ আছে সেই দ্বিতীয় সমীকরণে গিয়ে এই জিনিসটাকে বসানো পড়বে, আমাদের ইউজ করা পড়বে, তার জন্য মাথায় রাখতে হবে। হ্যাঁ, 2 নম্বর সমীকরণ ছিল এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ছিল আমাদের দ্বিতীয় সমীকরণ। তো এই দ্বিতীয় সমীকরণটাকে আমাদের প্রমাণ করতে হবে, কিভাবে করব? এই দ্বিতীয় সমীকরণটা প্রমাণ করার জন্য দেখো প্রথমে বলি, ওই একই সেম কথা যে এ নামক একটা জায়গা ছিল, এ নামক জায়গা থেকে একটা বস্তু টি সময়ে
টি সময়ে বি নামক জায়গাতে পৌঁছেছে এবং এই বস্তুটার প্রথম যে গতি মানে বেগটা ছিল প্রাথমিক বেগ সেই প্রাথমিক বেগটা ছিল ইউ এবং অন্তিম যে বেগটা ছিল যেটা ছিল সেটা ছিল ভি। ঠিক আছে, লেখা হলো প্রাথমিক বেগ ছিল ইউ আর অন্তিম বেগ ছিল ভি। আর এইটা প্রাথমিক বেগ থেকে অন্তিম বেগে পৌঁছানোর জন্য কত সময় পড়ে গেছে? টি সময় পরে অন্তিম বেগ হয়েছে ভি। ক্লিয়ার হলো এটুকু? তার মানে টাইমিংটা ছিল টি, এটুকু তো ক্লিয়ার হলো। আর এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য এর যে টোটাল যে সরণটা হয়েছে সেই সরণটাকে আমরা লিখছি এস দিয়ে লিখছি। এই টোটাল সরণটাকে লিখছি এস দিয়ে। আমরা কিন্তু জানি যে বেগ সমান সমান, এখানে তো বেগের কথাই আসবে, তার মানে বেগ সমান সমান কি হয়? বেগ সমান সমান সরণ বাই সময় হয়। আমরা এই সমীকরণটাকে কেন বেছে নিলাম, এই যে ইকুয়েশনটাকে কেন বেছে নিলাম? কারণ এখানে সরণের কথা আছে, তার জন্য সরণের, যেহেতু আমাদের এই ছবিতে দেখো, ছবির মধ্যে কিন্তু আমাদের একটা সরণের প্রসঙ্গে এনেছি। এবার সরণের প্রসঙ্গ যেহেতু এনেছি, তাহলে সরণকে তো কোথাও না একটা পুট করতে হবে। তো এই সরণকে পুট করার জন্য বেগের এমন কোনো সমীকরণ আছে যেটা সরণকে বসানো যাবে? হ্যাঁ আছে, বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। তাই আমরা বেগের এইটা আমরা এনে নিয়েছি, অর্থাৎ বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময় যে সমীকরণটা বা ইকুয়েশনটা, এইটাকে আমরা বেছে নিয়েছি। এবার যার যেখানে যা ভ্যালু বসানো সেটা বসিয়ে আমরা সলভ করব। কি হবে? এই যে বেগটা আছে এই বেগটা শুধু বেগ বললে চলবে না বা শুধু বেগ নিলে হবে না, এটাকে আমাদের গড় বেগ নিতে হবে। এর মধ্যে ত্বরণ থাকার জন্য এর প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন ঘটছে, অর্থাৎ এখানে যে বস্তুটা আছে এর ত্বরণ থাকার জন্য প্রতি মুহূর্তে এর বেগের পরিবর্তন ঘটছে। তার জন্য প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন ঘটছে মানে প্রত্যেকটা জায়গায় এর আলাদা আলাদা বেগের ভ্যালু রয়েছে। আলাদা আলাদা বেগের ভ্যালু থাকা মানে প্রত্যেকটা বেগের ভ্যালুকে যদি যোগ করা হয়, তাহলে যোগ করে যতগুলো বেগের ভ্যালুকে যোগ করা হয়েছে তত দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে গড় আমরা বেগ পাই। তার জন্য আমরা এখানে গড় বেগের ভ্যালু বসাবো, তার জন্য আমরা এখানে গড় বেগ নিব। তাহলে গড় বেগ সমান সমান আমরা লিখতে পারি সরণ বাই সময়, লিখলাম। এবার কি করব? আমরা তো কার ভ্যালু বের করতে চাইছি? আমরা সরণের ভ্যালু বের করব, ঠিক আছে? তাই সরণকে বাঁ সাইডে রাখবো আর বাকিগুলোকে ডান পাশে পাঠাবো। কি করে? এই সময়কে আমি গড় বেগের সাথে গুণ করে দিচ্ছি, গড় বেগ গুণ সময়, ঠিক আছে, সমান সমান সরণ। এটাকে আমরা সোজাভাবে লিখতে পারি যে সরণকে বাঁ পাশে লিখে গড় বেগ সমান সমান সময়, এইভাবে লিখতে পারি। তা আমি ডিরেক্টলি লাইনটা মুছে দিই, যেহেতু জায়গা কম তাই ওই লাইনটাই লিখছি। কি লিখবো? যে সরণ সমান সমান গড় বেগ। আমি যে লাইনটা মুছে দিলাম ওই লাইনটা তুমি এই লাইনটা এখন যেটা লিখছি এর আগের ওই লাইনটা লিখে নিও, গুণ সময়। তাহলে তুমি যখন দেখবে তোমার বুঝতে সুবিধা হবে। তো এই গড় বেগের ভ্যালু কত সেটা আমি এই সাইডে করছি। ধরো এই এ নামক জায়গা থেকে বি নামক জায়গায় যাওয়ার জন্য আমাদের এখানে দুটো বেগের কথা উল্লেখ আছে, একটা প্রাথমিক বেগ একটা অন্তিম বেগ। তাহলে এই দুটো বেগকে যোগ করব, তাহলেই তো হয়ে যাবে। যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, এই যেটা আসলো এটাই হবে, ঠিক আছে? এটাই আমাদের কি হবে? গড় বেগ। আমি আর লিখছি না, এটা তোমরা লিখে নাও যে গড় বেগ ইজ ইকুয়াল টু সাইডে লিখে নেবে যে গড় বেগ ইজ ইকুয়াল টু এত এত। তো কি করবে এবার? সরণটা তো এস না, আমরা ডিরেক্টলি ভ্যালু বসানো শুরু করে দেবো। তাহলে সরণের জায়গায় এস বসালাম, সমান সমান চিহ্ন যেরকম আছে থাকলো। গড় বেগের ভ্যালু কি এসেছিল? ইউ প্লাস ভি বাই 2, তো ওইটাকেই বসাবো ইউ প্লাস ভি বাই 2 গুণ সময়ের কি মানে সময়কে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? টি দ্বারা। তাহলে টিটাকে এখানে লিখে দিলাম। এবার কি করব? এখানে ইউ যেরকম আছে থাকলো প্লাস ভি এর ভ্যালু কিন্তু আমরা আগের সমীকরণে বের করেছি, এই যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই এই সমীকরণটা আমরা ভি এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে এস যেরকম আছে থাকলো, ইউ যেরকম আছে থাকলো, প্লাস দিয়ে এই ভি এর জায়গায় এইটুকু অংশ অর্থাৎ ইউ প্লাস এটিটাকে বসিয়ে দিতেই পারি, তাই না? ইউ প্লাস এটি, কারণ কি? কারণ ভি এর যা মান ইউ প্লাস এটি এর মান তাই। কারণ সমান সমান চিহ্নের অর্থ কি? সমান সমান চিহ্নের মানে হচ্ছে এ পাশেও যা ও পাশেও তাই, বা পাশেও যা ডান পাশেও তাই। তার মানে ভি এর পরিবর্তে আমরা ইউ প্লাস এটিটাকে বসাতে পারি, তাই বসিয়েছি। বাই চিহ্ন দিয়ে 2, কারণ এইটাকে বাই করে 2 ছিল তাই 2 দিলাম। গুণ টি যেরকম আছে বসলো। ক্লিয়ার হলো? এইবার কি করব?
এইবার কি করব, এইখানে একটা ইউ আছে যোগ ইউ আছে, তাহলে এই দুটো ইউকে যোগ করে দেবো, দুটো ইউকে যোগ করে দেবো। আমি এই পাশে করছি, দুটো ইউকে যোগ করে দিলে হবে 2u। তাহলে এস যেরকম আছে আমরা বসিয়ে দিচ্ছি, এস ইজ ইকুয়াল টু 2u প্লাস এখানে এটি ছিল সেই এটি বসে গেল, এটি ডিভাইডেড বাই এখানে যে বাই আকারে 2 ছিল সেই 2 বসে গেল, গুণ টি, তো গুণ টি যেরকম আছে বসে গেল, ইনটু টি। ওকে, এবার কি করব, এই টি দিয়ে এই গোটাটুকুকে অর্থাৎ উপরের এই গোটাটুকু অংশটাকে আমরা গুণ করে দেবো, কারণ এই গুণ চিহ্ন দিয়ে টি লেখা মানে টি এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর টি এর নিচে 1 থাকা মানে টিটা উপরে আছে, টিটা উপরে আছে, 1-এর সাথে 2-এর গুণ হবে, টিনের সাথে এই টি এর সাথে এই গোটাটুকুর গুণ হবে। তাহলে এই গোটাটুকুর যদি গুণ করি তাহলে কি হবে, 2u ইন্টু টি অর্থাৎ 2u টি বসে গেল, যোগ চিহ্ন যেরকম আছে বসলো, আর এখানে আছে এ টি, তো দেখো এখানে একটা এর পাশে একটা টি আছে অলরেডি, তার মানে দুটো টি যদি গুণ করি তাহলে টি স্কোয়ার হয়ে যাবে, তাহলে এ টি স্কোয়ার ভাগ 2, যে এখানে যে 2টা ছিল সেই 2 বসলো, ক্লিয়ার। আর বাসের যে নামে এস ছিল এস বসে গেল। এখানে কি করা যায়, এবার এই আমরা ভাগ করে দেবো, আলাদা আলাদা করে দেবো। কি করে দেবো, এস যেরকম বাস সাইডে আছে থাকলো, এই 2ut যেরকম আছে ওখানে বসাবো 2ut বাই 2, যোগ চিহ্নটাকে মাঝখানে বসিয়ে এ টি লিখে আলাদা করে দেবো 2কে, আলাদা করে দেবো 2কে। দেখবে এইটুকু অংশ যদি আমরা লসাগু করি তাহলে আগের লাইন ফিরে পাবো, তো আমরা উল্টো কাজ করেছি এখানে আমরা উল্টো কাজ করেছি, ঠিক আছে। এবার কি করব, এবার একটা করা যায় কি, দুপাশে তো 2 আছে, এই 2 আর এই 2 কেটে দিলাম, থাকলো ইউটি পড়ে থাকলো, প্লাস এ টি বাই 2, আর বাসের যে নামে এস আছে থাকলো। দেখো আমাদের সমীকরণ কিন্তু বেরিয়ে গেছে, এখানটায় যে হাফ এ টি স্কোয়ার, তা আমরা এই 2টাকে আলাদা করে লিখে দিলেই তো হয়ে গেল, ইউটি যেরকম আছে থাকলো প্লাস হাফ লিখে এ টি লিখে দিলাম, টি স্কোয়ার এখানটায় স্কোয়ার, এখানটা স্কোয়ার হবে এস। তো এই সমীকরণের প্রমাণ হয়ে গেছে, 2 নম্বর সমীকরণের প্রমাণটাও আমাদের হয়ে গেল। এবার আমরা 3 নম্বর সমীকরণে যাব। 3 নম্বর সমীকরণ কি ছিল, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এবার এই 3 নম্বর সমীকরণ প্রমাণ করতে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণেরই ইউজ হবে, তার জন্য মাথায় রেখে দিও। সমত্বরণযুক্ত গতির ক্ষেত্রে চূড়ান্ত বেগ কি হয়, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, 1 নম্বর সমীকরণে যেটা আছে ওটাই হয়, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে লিখে নিচ্ছি, এবং এখানটা লিখবো যে 1 নং সমীকরণ থেকে আমি আর লিখছি না, 1 নম্বর সমীকরণ থেকে, মানে 1 নম্বর সমীকরণে উভয় পাশে বর্গ করে পাই, কি লিখবে, 1 নং সমীকরণে উভয় পাশে বর্গ করে পাই, বর্গ মানে স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার, মানে দেখো এক্স এর মাথায় 2, এটাকে তো স্কোয়ার বলে আমরা জানি, এটুকু তো না পারলে বিশাল কঠিন ব্যাপার না, এটুকু জানো আশা করা যায়। তো এটা হচ্ছে বর্গ করে পাই, তার মানে বর্গ করব, কাকে বর্গ করব, এই যে সমীকরণটা, এই সমীকরণের উভয় পাশে অর্থাৎ 2 পাশে বর্গ করব। তার সমীকরণটাকে এখানে পাতাই, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এই গোটাটা আছে, আমরা বা সাইডে সমান সমানের বা সাইডে যে জিনিসটা আছে সেটার মাথায় স্কোয়ার করব, এবং ডান পাশে যেটা আছে সেটার মাথায়, গোটাটার মাথায় স্কোয়ার করব, ক্লিয়ার হলো। ভি স্কোয়ার শুধু একা আছে বলে ভি স্কোয়ার ওর মতো ওই বসতেই যাবে, তো ভি স্কোয়ার বসালাম, সমান সমান ইউ প্লাস এ টি স্কোয়ার আছে, তো এই ইউ প্লাস এ টি, দেখো এই গোটাটার মাথায় স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের মতন একটা গঠন করেছে না, এই এ এর জায়গায় ইউ আছে, প্লাস চিহ্নের জায়গায় প্লাস আছে, বি এর জায়গায় এ টি আছে, তার মানে এ টি আর বি একই জিনিস, আর এ আর ইউ একই জিনিস, গোটাটার স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার এসে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখানটা 2ab মানে 2 এর সাথে এ আর বি এর গুণ, মানে এই এ আর এই বির গুণ করতে হবে, গুণ করে যাওয়া হবে তাই। তো এই সূত্রটাকে আমরা এখানে ইউজ করব, ইউ প্লাস এ টি স্কোয়ার, মানে সমীকরণটাকে আমরা সূত্রটা প্রয়োগ করছি। দেখো এখানে এর জায়গায় ইউ আছে, তার মানে ইউ স্কোয়ার হবে, এখানে যেহেতু এ স্কোয়ার হয়েছিল, সূত্রে যেহেতু এ স্কোয়ার হয়েছিল, তার মানে এখানে ইউ স্কোয়ার হবে, তো ইউ স্কোয়ার লিখলাম, প্লাস চিহ্ন দিয়ে 2, এখানে আছে 2ab, তার মানে এখানে হবে 2 যেরকম আছে থাকলো, গুণ হবে এবির সাথে, এবি বলতে এখানে কে কে আছে, এবি বলতে ইউ আছে আর এটি আছে, তাহলে ইউ এ টি হয়ে গেল।
এরপরে আবার প্লাস চিহ্ন দিয়ে, যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাস চিহ্ন, বি স্কোয়ার, বি মানে এই বি এর জায়গায় যা আছে এ টি স্কোয়ার, তাহলে এ টি তার হোল টু দি পাওয়ার স্কোয়ার মানে গোটাটার স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব, এই সূত্রটা আর লাগছে না এখন। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার যেরকম আছে থাকলো, প্লাস 2uat যেরকম আছে থাকলো, প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, কারণ এখানে গোটাটার মাথায় স্কোয়ার আছে মানে এ এর মাথায় স্কোয়ার আছে, টি এর মাথায় স্কোয়ার আছে, তাই আলাদা আলাদা করে লিখতেই পারি। এবার এইটুকু অংশ থেকে আমরা 2a কে কমন নিয়ে নেব, কারণ ভি স্কোয়ার যেরকম আছে বা সাইডে থাকলো, ভি স্কোয়ার যেরকম আছে থাকলো, ইউ স্কোয়ার যেরকম আছে তাও থাকলো, প্লাস দিয়ে এইটুকু অংশ থেকে 2uat প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, এইটুকুর মধ্যে থেকে আমরা 2a কে কমন নেব। 2 নিলাম, মানে এখানে দেখো 2, এখানে তো 2 আছে, এ আছে, এখানে এ আছে কিন্তু 2 নেই, কিন্তু আমরা 2 কমন নিতে পারবো, কি সিস্টেমে হয় সেটা আমি বলছি। তো 2a কমন নিলাম, 2a কমন নেওয়া মানে ভেতরে পড়ে আছে কি কি, এখানে বাদ পড়ে গেল কি, 2 যদি বাইরে চলে যায়, এ যদি বাইরে চলে যায় তাহলে ইউ আর টি পড়ে আছে, তাহলে ইউটি পড়ে থাকলো, যোগ চিহ্ন দিয়ে এখান থেকে একটা এ চলে গেছে কিন্তু 2 কিন্তু নেই, কমন যাবে কোথ দিয়ে, তার জন্য আমাদের 1/2 লিখে দিতে হয়। যখন এরকম কোনো কিছু না থাকে সেটাকে আমরা কমন নিই জোর করে কোনো সংখ্যা, তখন আমরা 1/, সেইটা লিখি, 1/2 লিখে দিয়েছি। এখানে যদি 3 কমন নিতাম, এখানে কোনো সংখ্যা না থাকতো, তাহলে 1/3 লিখতাম। ক্লিয়ার? তার 1/2 লিখেছি, আর এখানে এ স্কোয়ার থেকে একটা এ চলে গেছে, তার মানে একটা এ শুধু পড়ে থাকবে, এ টি স্কোয়ার যেরকম আছে থাকলো, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এইটা কেন করলাম, এটা করার কারণ এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, তার মানে আমরা গোটা এইটুকু অংশের পরিবর্তে এসটাকে লিখতে পারি, তাহলে ভি স্কোয়ার যেরকম আছে থাকলো, ইউ স্কোয়ার যেরকম আছে থাকলো, প্লাস দিয়ে 2a যেরকম আছে থাকলো, এই গোটাটা যে জায়গাটা আছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে গোটা অংশটা, ওর পরিবর্তে আমরা এস বসিয়ে দেবো, কারণ এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারই তো হয়, তার মানে গোটাটার জায়গায় আমরা এস বসিয়ে দিতে পারবো। আর এটাই আমাদের থার্ড সমীকরণ বেরিয়ে গেছে, প্রুফড, প্রমাণিত। দেখো প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটাকে বারবার, যদি তোমার কাছে এখন নতুন মনে হয়, যদি তোমার কাছে কঠিন মনে হয়, তাহলে 3-4 বার দেখো এই সমীকরণ প্রমাণটুকু, এবং তারপরে 3-4 বার খাতায় না দেখে প্র্যাকটিস করো। প্রথমে দেখালো একবার করলে, তারপরে না দেখে করো, তাহলে তুমি সলিডলি বুঝবে, সলিডলি পারবে, না হলে কিন্তু পারবে না, আমি বারবার বলছি। ঠিক আছে, তাহলে কিন্তু পারবে, না হলে পারবে না। দেখো এখানটায় আরও একটু কিছু ইনফরমেশন দেবো বলে লিখে নিয়েছি। দেখো আমরা যে ত্বরণের যেগুলো বের করলাম, মানে এখন যে সমীকরণগুলো বের করা হলো, সেই সমীকরণগুলো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে আমাদের প্লাস পেয়েছি। এই প্লাস ত্বরণের ক্ষেত্রে হয়, হ্যাঁ, মানে এগুলো আমাদের ত্বরণের সমীকরণ বেরিয়েছে। ত্বরণের ক্ষেত্রে আমাদের যেগুলো হচ্ছে, মানে আমাদের প্রশ্নের মধ্যে যদি আমরা যখন অঙ্ক করব, তখন যদি প্রশ্নের মধ্যে সমত্বরণ বা ত্বরণ যদি কথাটা উল্লেখ থাকে, তার মানে আমাদের এই সমীকরণ তিনটের কথা ইউজ করার কথা বলা হচ্ছে। আর যদি মন্দনের কথা উল্লেখ করা থাকে, সমমন্দন বা মন্দনের কথা যদি উল্লেখ করা থাকে, মন্দন যদি দেখো কোনো জায়গায়, তাহলে বুঝবে যে এই প্লাসগুলো শুধু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস এ 2as, অর্থাৎ মন্দনের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, কারণ মন্দন তো ঋণাত্মক, বলাই হয়েছিল, দেখবা মন্দনের ভ্যালুতে মাইনাস এসেছিলো, তার মানে এগুলো তো মাইনাস আসবে এবং এখানটায় প্লাস আসবে। আরেকটা জিনিস, এটুকু তো ক্লিয়ার হলো মন্দন আর ত্বরণের মধ্যে ডিফারেন্সটা। আরেকটা জিনিস এখানটায় বলবো, যে কোনো একটা বস্তু, কোনো একটা অবজেক্ট দেখালো এই জায়গায় প্রাথমিক বিন্দু, এটা অন্তিম বিন্দু, ঠিক আছে, এই প্রাথমিক বিন্দু থেকে যখন যাত্রা শুরু করে, তখন কিন্তু তার জিরো, মানে প্রাথমিক যে বেগটা, প্রাথমিক সেই প্রাথমিক বেগটা কিন্তু জিরো হয়। কারণ কি, ধরো আমি এখনো যাত্রা শুরু করিনি, দাঁড়িয়ে আছি, তার মানে আমার বেগ তো নেই, তার মানে আমি জিরো। এবার যাত্রা শুরু করলাম, তার মানে আমার এখান থেকে জিরো থেকে কিছু না কিছু একটা সামথিং আমার বেগটা বাড়লো, কিছু একটা বাড়লো। তো সেই যে এটা বাড়লো, সেটা কিন্তু অনেক সময় আমাদের প্রশ্নের মধ্যে উল্লেখ করা থাকবে যে জিরো একদম মানে স্থির অবস্থা থেকে কোনো একটা বস্তু যাত্রা শুরু করলো বা তার বেগ শুরু হলো, তার গতি বাড়লো, তার মানে জিরো উল্লেখ করে দেওয়া থাকতে পারে, বা বস্তুটা যদি স্থির বলে দেয়, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে প্রাথমিক যে বেগটা,
প্রাথমিক যে বেগটা সেটা 0, অন্তিম বেগের ভ্যালু থাকবে, প্রাথমিক বেগটা 0 এখানে। ওকে, আর প্রাথমিক বেগকে প্রকাশ করা হয় কি দিয়ে? ইউ দিয়ে। তার মানে আমাদের ইউ এর জায়গায় যত জায়গায় ইউ আছে তখন আমাদের 0 বসিয়ে দিতে হবে। তার মানে এখানটায় আমাদের এই সমীকরণটাকেই যদি আমরা এই ইউ এর জায়গায় 0 বসিয়ে দিই তাহলে কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ এর জায়গায় 0 প্লাস এটি। তার মানে 0-র তো কোনো ভ্যালু নেই, তার মানে আমরা ডিরেক্টলি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু এটি। এটা লিখতে পারি। দেখবে তোমাদের বইয়ের মধ্যে হয়তো এইভাবে লেখা আছে যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে। কখন? যখন ইউ ইজ ইকুয়াল টু 0 হয়, ইউ বলতে প্রাথমিক বেগ। এই ক্ষেত্রে এই দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে তাহলে কি হবে? এই দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে কি হবে? ইউ এর জায়গায় তো 0 হবে, তাহলে 0-র সাথে টিকে যদি গুণ করা হয়, যে কোনো জিনিসের সাথে যদি 0-কে গুণ করা হয় তার উত্তর 0ই হয়। ঠিক আছে, তার মানে আমরা ইউ এর সাথে যদি, অর্থাৎ এই 0-র সাথে যদি টিকে গুণ করি তার মানে আমাদের অ্যান্সার হবে 0, অর্থাৎ গোটাটুকু 0 হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি এইটুকু আর বসবেই না, এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার শুধু বসবে, এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। আরেকবার বলছি, কি বললাম ভালো করে বোঝো। ইউ যদি 0 হয়ে যায়, 0-র সাথে টি গুণ করলে গোটাটুকুই 0 হয়ে যাবে, কারণ 0-র সাথে যাই গুণ করো তার অ্যান্সার 0ই হবে। তার মানে এইটুকু যদি 0 হয়ে যায় তাহলে এইটুকু আর বসবে না, না বসিয়ে যোগের যে পরের অংশটুকু সেইটুকু শুধু বসাবো, তাই এস সমান সমান হাফ এটি স্কোয়ার বসাবো। তার মানে এই যে সমীকরণগুলো কখন হতে পারে? তখনই হবে যখন ইউ 0 হবে। ঠিক আছে, আমাদের যদি মনে না রাখি এইগুলো ডিরেক্টলি, আমরা যদি প্রশ্ন অনুযায়ী যদি এই সূত্র বসিয়ে 0 বসিয়ে করি তাও কোনো প্রবলেম নেই, এটা তাড়াতাড়ি করতে পারবে এই জন্যই, আর কিছুই না। 3 নম্বর যে সমীকরণটা আছে সেই সমীকরণে বলা হয়েছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানেও যদি আমাদের ইউ 0 হয়ে যায় তার মানে আমাদের এইটুকু অংশই পুরো কেটে যাবে, এইটুকু অংশ আর থাকবে না, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এইটুকুই শুধু হবে সমীকরণটা। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এইটুকুই হবে। তার মানে আমাদের এই 3টে সমীকরণ শর্ট হয়ে গেল যখন আমাদের ইউটা 0 হবে, ভি এর ভ্যালু কিছু না কিছু থাকবেই। ঠিক আছে, সে নিয়ে টেনশন নেওয়া লাগবে না। আর এই জায়গাগুলোর ক্ষেত্রে যদি আমাদের চেঞ্জ হয় মানে আমাদের ইউ যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? এই যে মাইনাসগুলো সেগুলো কিন্তু থাকবে, এখানে তো আমাদের প্লাস চিহ্ন হয়, এখানে প্লাস চিহ্ন হবে, আর এগুলোর ক্ষেত্রে মাইনাস চিহ্ন হবে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু মাইনাস এটি এরকম হবে। এইটার ক্ষেত্রে তো জায়গা নিয়ে আমি লিখছি না, এস ইজ ইকুয়াল টু হবে মাইনাস হাফ এটি স্কোয়ার, এইটার ক্ষেত্রে হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2as। তার মানে এগুলোতে মাইনাস হবে কারণ এগুলো মন্দন, একটা ত্বরণ পজিটিভ হবে। এগুলো না মনে রাখলেও চলে যাবে, কিন্তু বইয়ের মধ্যে তো থাকে, সেইটা কি কারণে আছে সেটা বোঝার জন্য আমি দিয়ে দিলাম, আর কিছুই না, যাতে তোমার বুঝতে প্রবলেম না হয়, দেখে যেন মনে হয় যেন না হয় যে কি জিনিস এটা। এরপরে আরেকটা জিনিস এখান থেকে বলে দেবো যে কোন সূত্রটাকে কখন ইউজ করব, কোন সূত্রটাকে আমরা কখন ইউজ করতে পারি, সেই কথাটা এখান থেকে আমি একটু ডাউটটা ক্লিয়ার করে দেবো। না হলে তোমরা প্রশ্ন যখন পাবে তখন মাথা ঘুরিয়ে যাবে যে কোনটা আমরা ইউজ করব, কিভাবে বুঝবো যে কোনটা ইউজ করতে হবে, সেটা একটু বলে দিই। হ্যাঁ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি আছে তো, ভি মানে কি? অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ, প্লাস এটি, এ বলতে ত্বরণ, টি বলতে টাইম। তার মানে এর মধ্যে স্মরণের কিন্তু কোনো জায়গা নেই, স্মরণের কিন্তু কোনো উল্লেখ নেই। এসের কি কোনো উল্লেখ আছে? নেই। তার মানে প্রশ্নের মধ্যে যদি স্মরণের উল্লেখ যদি না থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে প্রথম সূত্রটাকে ইউজ করতে পারি। আর দ্বিতীয় যে দুটো সূত্র আছে এটা মন্দন ত্বরণ দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম কনসেপ্টে এগোবে। এক্ষেত্রে আমাদের স্মরণের কোনো উল্লেখ নেই, তার মানে আমাদের এই মন্দনের ক্ষেত্রেও যদি আমাদের কোনো স্মরণের উল্লেখ না থাকে তাহলে বুঝে নেবো যে প্রথমের এই সূত্রটাকে আমরা ইউজ করে অঙ্ক সলভ করব। কিন্তু দ্বিতীয় যে দুটো সূত্র রয়েছে, এই দ্বিতীয় যে সূত্র দুটো রয়েছে সেই দ্বিতীয় সূত্র দুটোর ক্ষেত্রেই স্মরণের উল্লেখ আছে। প্রথমটার ক্ষেত্রে এই জায়গায় স্মরণ আছে দেখো, আর দ্বিতীয়টার ক্ষেত্রে এই জায়গাটায় স্মরণ আছে দেখো। তার মানে আমাদের স্মরণের কিন্তু উল্লেখ আছে, তাহলে কি করে বুঝবো যে এই দুটোর মধ্যে কোনটা লিখবো? দেখো, প্রথমটার ক্ষেত্রে স্মরণের উল্লেখ থাকলেও স্মরণ আছে, হ্যাঁ স্মরণের উল্লেখ আছে, 2 নম্বর যে সূত্র সেটার ক্ষেত্রে স্মরণের উল্লেখ আছে এবং তার সাথে সাথে সময়ের উল্লেখও আছে। কিন্তু এই 3 নম্বর সূত্রের ক্ষেত্রে সময়ের উল্লেখ নেই, স্মরণের উল্লেখ থাকলেও সময়ের উল্লেখ নেই।
তার মানে সময়ের উল্লেখ যদি না থাকে কিন্তু স্মরণের উল্লেখ আছে, তার মানে 3 নম্বর সূত্র ইউজ হবে। যদি স্মরণ এবং সময় দুটোই উল্লেখ থাকে তার মানে 2 নম্বর ইউজ হবে। আর যদি স্মরণের উল্লেখ নাই থাকে তার মানে 1 নম্বর সূত্র ইউজ হবে। এটা ত্বরণ বা মন্দন যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এবার ত্বরণ আর মন্দনের ক্ষেত্রে তো সেম টাইপের, আমাদের সূত্র দুটো ডিফারেন্স নেই, শুধু প্লাস আর মাইনাসে চেঞ্জ আছে। তার জন্য আমাদের শর্ট একটা তালিকা তৈরি করা হলো। কি তালিকা? আমরা প্লাস মাইনাস এইভাবে লিখবো যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। এইভাবে প্লাস মাইনাস দেবো। তার মানে আমরা যখন উত্তর মানে সূত্র বসাবো, শুধু প্লাস দিয়ে বসালে বুঝে নেবো ত্বরণ, শুধু মাইনাস দিয়ে বসালে বুঝে নেবো মন্দন। ঠিক আছে, তার জন্য প্লাস মাইনাস লিখে দেওয়া হলো। এত জায়গা নষ্ট করে তো লাভ নেই, তার জন্য আমরা শুধু প্লাস মাইনাস লিখে রাখতে পারি। আর এই পুরো সূত্রগুলোকে আমি এই ডান পাশে লিখে নিয়েছি, কিভাবে কি লিখেছি, কি ব্যাপারে লিখেছি সেটাও বলছি এক্ষুনি। এখানে যেটা লেখা হয়েছে, প্রথমে আমরা অতিক্রান্ত দূরত্ব, আগের ক্লাসে আমরা অতিক্রান্ত দূরত্ব স্মরণ সম্পর্কে তো পড়েছি। তা স্মরণ সমান সমান নির্দিষ্ট একটা দিকে অতিক্রান্ত দূরত্ব হয়, তাই আমরা লিখেছি স্মরণ সমান সমান নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তো এটা একটা সূত্র, এটা থেকে একটা অঙ্ক থাকবে, আমি করাবো। 2 নম্বর আছে দ্রুতীয় বেগ। তো আজকে যেটুকু বলা হলো যে দ্রুতীয় বেগ সম্পর্কে যেটা পড়ানো হয়েছিল, তার যে দুটো সমীকরণ, যে দ্রুতি ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময় আর বেগ সমান সমান স্মরণ বাই সময়, এই দুটো দিয়ে অঙ্ক আছে, সেগুলো করাবো। তো মানে এরকমভাবে দেবে যে দ্রুতির মান বের করো বা বেগের মান বের করো, এরকমভাবে বলে দেবে। ঠিক আছে, যখন অঙ্কের প্রশ্নটা সামনে আসবে তখন ভালো বুঝতে পারবে। ত্বরণ ও মন্দনের সমীকরণ, ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বৃদ্ধি বাই সময়, এটা মূলত প্রশ্নের ক্ষেত্রে দেবে না হয়তো, কিন্তু আমাদের ওই এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কাজে লেগেছিল সমীকরণগুলো। মন্দন ইজ ইকুয়াল টু বেগের হ্রাস বাই সময়। আর এই যে 3টে সমীকরণ, এই 3টে নিতে এত সময় ধরে যুদ্ধ চলছিল, তা আশা করা যায় এটা বলার আর কিছুই নেই। এখানে একটাই আমাদের অঙ্ক রয়েছে। প্রথম আমি একটা অঙ্ক নিয়ে নিয়েছি, ওই একটাকে যে সূত্রটা আছে ওইটা থেকে এই একটাই অঙ্ক করাবো, এর বেশি করাবো না। আর আজকে ভেবেছিলাম অনেক অঙ্ক করাবো, ক্লাসটা এমনিও লেন্দি হয়ে গেছে, আমি আর অঙ্ক করাবো না, কারণ আমার ফোনের স্টোরেজও কম আছে। তার মানে এরপরে এটাকে এডিট করে সেভ করতে আর জায়গা থাকবে না, এবং ক্লাসটা করতে করতে হয়তো কেটে যেতে পারে। যাই হোক, বলছে এক ব্যক্তি সোজা পূর্ব দিক মানে আমাদের ম্যাপ হয়, সেই ম্যাপের আমাদের উত্তর দিক কোনটা হয়? উপরটা, দক্ষিণ দিক নিচেরটা, ডান দিকটা হয় পূর্ব দিক আর বাঁ দিকটা হয় পশ্চিম দিক, তাই তো? তার মানে বলেছে একটা ব্যক্তি মানে তো মানুষ সোজা পূর্ব দিকে যাচ্ছে, সোজা মানেই কিন্তু স্মরণের কথা আসছে। সোজা পূর্ব দিকে 8 কিলোমিটার যাচ্ছে, তার মানে পূর্ব দিকে এইদিকে কত কিলোমিটার গেল? 8 কিলোমিটার গেছে। এখান থেকে দেখালো 8 কিলোমিটার গেছে, এবং যাওয়ার পর দিক পরিবর্তন করে উত্তর দিকে 6 কিলোমিটার গেল। তার মানে উত্তর দিক মানে উপর দিক, তাহলে উত্তর দিকে এইদিকে গেল 6 কিলোমিটার চলে গেল। ওই ব্যক্তির স্মরণ কত? স্মরণ মানে কি? সব থেকে শর্টেস্ট ওয়ে। এবার এই প্রান্ত, এই মেরু অর্থাৎ প্রাথমিক যে স্থান আর অন্তিম যে স্থান, এর মধ্যে শর্টেস্ট ওয়ে কোনটা? এইভাবে ঘুরে ঘুরে কি থোড়াই শর্টেস্ট ওয়ে হবে? সব থেকে ছোটো পথ হবে এই যে আড়াআড়ি পথ, এই আড়াআড়ি পথটা হবে শর্টেস্ট ওয়ে। আর এটার এই আড়াআড়ি পথের মান বের করতে গেলে আমাদের কিভাবে বের করব? এটা কিভাবে বের করব? পিথাগোরাসের যে উপপাদ্য আছে যে অতিভুজ স্কোয়ার, এটা কি অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওই যে সূত্রটা ওটাকে ইউজ করতে হবে। তা আমি ধরে নিলাম এই যে 8 কিলোমিটার, এটা এ থেকে বিতে গেছিল, বি থেকে সিতে গেছিল, আর আমাদের তাহলে স্মরণটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই এসি পথ বরাবর। তাহলে আমরা লিখছি অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এসি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার। ঠিক আছে, এসি তার মান আমরা জানি না, তাই এসি লিখছি, ইজ ইকুয়াল টু তার স্কোয়ার লিখে রাখলাম, ইজ ইকুয়াল টু এবি এর ভ্যালু কত? এবি এর ভ্যালু 8, তাহলে 8 তার স্কোয়ার প্লাস বিসি এর ভ্যালু 6 কিলোমিটার, তা 6 লিখে নিলাম, 6 তার স্কোয়ার। তাহলে এখানটা কি হচ্ছে? 8 8 64 প্লাস 6 6 36 হলো তো? তাহলে 60 আর এদিকে 30 মানে 90 আর হ্যাঁ 100 হচ্ছে। তার মানে 100 হচ্ছে। আর এখানটা কিন্তু এসি তার স্কোয়ারের মান হচ্ছে 100, এখানে তো নিচে জায়গা নেই, আমি উপরে লিখছি এসি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 100, এইটাই তো মান আসছে। আমরা যদি স্কোয়ার তুলি তাহলে কি হয়? এসি ইজ ইকুয়াল টু রুট ওভার আসে, রুট ওভার 100 আসে। আমি এটা মুছে দিচ্ছি ছবিটাকে, রুট ওভার 100 আসছে তো। রুট ওভার 100 আসা মানে কি? এটাকে যদি ভাঙা হয়,
রুট ওভারের ভেতরে মানে 10-এর যদি স্কোয়ার করা, যাই হোক 10-এর স্কোয়ার করলে এই স্কোয়ার আর রুট কেটে যায়, পড়ে থাকে শুধু 10, মানে এখানে অ্যান্সার হবে এসি এর ভ্যালু হবে 10। 10 কি হবে? 10 কি হবে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার, ঠিক আছে? 10 কিলোমিটার সরণ ঘটছে। কোন দিকে ঘটেছে সরণ? কোন দিকে সরেছে? এই উত্তর পূর্ব কোণ, এই যে কোণাকুনি গেছে, তো তার মানে উত্তর পূর্ব কোণ বরাবর আমাদের গেছে, বা এসি বরাবর, এসি দিক মানে বরাবর আমাদের এই 10 কিলোমিটার ব্যক্তিটি গেছে, ব্যক্তিটি সরণ হয়েছে এসি বরাবর 10 কিলোমিটার। বোঝা গেল? বোঝা গেল? এটাই হলো প্রথম একটা অঙ্ক। এরপরে আরও অঙ্ক বেশ আছে, আমি এই ক্লাসে আর নিতে পারলাম না, পরের ক্লাসে নেব অবভিয়াসলি, ঠিক আছে?